ইউনূস সাহেবের ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হয়েছে, সারা বাংলাদেশের বা দেশের মানুষের উন্নতি না হলেও, দেশে বিনিয়োগ না আসলেও আমাদের প্রধান উপদেষ্টার ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেউ বলছেন যে তিনি মার্কিন নাগরিক, কেউ বলছেন তিনি রোজার রহমান নামে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, আছেন, পাসপোর্ট আছে তার। আবার তিনি বলছেন যে না, আমি এরকম কোনো কিছুতে নেই। আবার সেনাবাহিনী বা অন্যান্য বিশেষজ্ঞগণ বলছেন যে এরকম একজন অন্য দেশের নাগরিককে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করাটা ঠিক হয়নি, তার কাছে আমাদের গোয়েন্দা তথ্যগুলো প্রদান করা ঠিক হবে না। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ, অনেকদিন পরে আপনার অনুষ্ঠানে আসলাম। এখন ইসমাইল ভাই, প্রথম কথা হচ্ছে যে আপনি আমার রাজনৈতিক মতাদর্শ সম্বন্ধে জানেন, এবং দর্শক শ্রোতা যারা আছেন তারাও খুব ওয়াকিবহাল। আমার মতাদর্শের জায়গায় কোন রকম কোনো কম্প্রোমাইজ না করে যেটা সত্য বলা উচিত সেটাই আমি বলবো। আর যেটুকু আমি কংক্রিট ভাবে জানি সেটার উপরেই কথা বলতে চাই। আপনি যেই আলাপটির অবতারণা ঘটিয়েছেন সেটার উত্তর হচ্ছে যে অবশ্যই বাংলাদেশ বলে কেন, যে কোনো দেশের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বা জাতীয় নিরাপত্তার দায়িত্বে যিনি থাকবেন তিনি কখনোই ওই দেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হবেন বলে এটা আমি বিশ্বাস করি না, এবং এটা বাঞ্ছনীয় নয়। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে, পত্রপত্রিকায় এই ধরনের কোনো নিউজ আমি দেখিনি, তবে সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি। এবং দ্য প্রবলেম উইথ সোশ্যাল মিডিয়া হচ্ছে যেটাকে ভ্যালিডেট করা খুব ডিফিকাল্ট। হাউএভার, এখানে জাতীয় নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন তার থেকেও বড় আলাপের জায়গাটা হচ্ছে যেই সরকার আছে সেই সরকারটা কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা কি, বা আদৌ আমরা সেই সরকারটাকে বৈধ বা অবৈধ মনে করি কিনা। আর একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো সরকার গঠিত হওয়ার সময় তার নৈতিক জায়গা ঠিক আছে কি ঠিক নাই সেটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে একটি সরকার গঠিত হয়ে যাওয়ার পরে তার যাত্রাটি নৈতিক কিনা বা তার অভিযাত্রায় নৈতিকতার ছটা আছে কিনা এটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সেই বিচারে গেলে আমি মনে করি যে শুধুমাত্র খলিলুর রহমান সম্বন্ধে কথা না বলে সামগ্রিক যে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ সেটা খুব দুঃখজনক এবং অগ্রহণযোগ্য, সেটাই আমি মনে করি আলোকপাত করা উচিত। কারণ ইট মারলে পাটকেলটি খেতে হয় এই কথা যেমন সত্য, আমি যদি এখন কোন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলি তাহলে দেখা যাবে আমাদের দলও এরকম অনেক ঘটনা অনেক সময় ঘটেছে যেখানে দ্বৈত নাগরিকত্বের দায়ে আমাদের ঘনিষ্ঠজনদেরকে দায়ী করা যেতে পারে। সুতরাং ওই আলাপটাতে যে আমি আমার দুর্বলতার জায়গাকে আবার মানুষের হাতে তুলে দিতে চাই না। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে বর্তমান সরকারের কাছ থেকে এর আগেও আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছি যে যে কোনো এক প্রেক্ষাপটে হোক এই সরকারটা গঠিত হয়েছে, তার কাছ থেকে আমরা আশা করি সত্যের উদযাপন এবং নৈতিকতার উদযাপনের জায়গাটা সেটা একেবারে অনুপস্থিত, এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি। আচ্ছা, তবে দেশবাসী আশা করেছিল যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন তিনি একজন নোবেল লরিয়েট হিসেবে দেশের মানুষের শান্তির জন্য কাজ করবেন, দেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু সেটা না। জি, সেটা আপনি বলেছেন। জি জি, জনগণের। জি জি, ধরেন মব ভায়োলেন্স, এটা এটা কে ক্ষমতা এটা বড় কথা নয়, আপনি মব ভায়োলেন্স হতে দিতে পারেন না, এটাই বড় কথা। আপনি আদালতে যাবেন, আত্মসমর্পণ করবেন, সেখানে আপনি নিরাপত্তার মধ্য দিয়েই আপনি আপনার আত্মপক্ষকে সমর্থন করবেন, তারপরে বিচারক মহোদয় যদি আপনাকে দায়ী মনে করেন দোষী হবেন, আপনার সাজা হবে। কিন্তু এই যে নিরাপত্তার জায়গা এটা বিধান করার দায়িত্ব সরকারের, এই জায়গাগুলো তো সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং আমি মনে করি টাকা পয়সার হিসাবে নিকাশের থেকে বড় কথা, বিনিয়োগের থেকেও বড় কথা, যে যখন কোন সরকার তার নাগরিক সে যেই বিশ্বাসেরই বিশ্বাসী হোক, তিনি মুসলমান হোক, তিনি হিন্দু হোক, তিনি বৌদ্ধ হোক, তিনি খ্রিস্টান হোক, তিনি আওয়ামী লীগ করুন, বিএনপি করুন, জামাত করুন, জাতীয় পার্টি করুন, তাকে যদি সরকার নিজ হেফাজতে নিয়ে সুরক্ষা না দিতে পারে তাহলে তার নৈতিক জায়গাটা সম্পূর্ণভাবে তিনি হারালেন। এখানে নোবেল প্রাইজও বড় কথা না, এখানে পুলিৎজারও বড় কথা না, এখানে ম্যাগাসেসেস যে পুরস্কার সেটাও বড় কথা নয়। Whoever may be there, if you claim that you are the government, you are supposed to protect your people, and unfortunately whether you like it or not, that protection is not there. So এটাকে আমরা পার্টিজান আলাপ না করে একেবারে একটা আদর্শিক আলাপ যদি রাখি, আমি মনে করি প্রেশারটা অনেক বেশি জোরালো হয়।
হ্যাঁ, আদর্শিক আলাপের কথা আপনি বলেছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের উপর, বিশেষ মানুষের উপর দেশবাসীর, জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই হিসেবে ডক্টর ইউনূস সাহেব যেহেতু আন্তর্জাতিকভাবে আলোচিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, সেই হিসেবে দেশের মানুষের প্রত্যাশা, চাওয়া পাওয়াটা ওনার কাছে অনেক বেশি থাকতেই পারে, এইটা আমার কাছে মনে হয়। আমি কখনোই এই জায়গাটা আপনার সাথে একমত হব না। বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আশা আকাঙ্ক্ষার জায়গা এখনো আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমি মনে করি বেগম খালেদা জিয়া। এর বাইরে আসলে অন্য কোনো নামের উপরে বাংলাদেশের মানুষের খুব বেশি আস্থা আছে বলে আমি মনে করি না এখনো। সেটা অনেকে একমত হতে পারে, অনেকে একমত না হতে পারে, অনেকে আমার কথায় দুঃখিত হতে পারেন, খুশি হতে পারেন, কিন্তু আমি আপনাকে একটা নিরেট বাস্তবতা যেটা সেটা বললাম। বাংলাদেশের পলিটিক্যাল ওয়েদার, বাংলাদেশের পলিটিক্যাল ক্লাইমেটকে যদি ইফ ইউ টেক ইট ইনটু অ্যাকাউন্ট, দেন ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেন্স যে বাংলাদেশে সত্যিকার অর্থে দুজন ন্যাশনাল পলিটিক্যাল পার্সোনালিটি আছে। তারা নোবেল প্রাইজ পান নাই, কিন্তু তাদের কাছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের আশা আকাঙ্ক্ষা। এক শেখ হাসিনা, দুই খালেদা জিয়া। আই হোপ আই কুড মেক ইউ মানে আই কুড মেক মাই সেলফ ক্লিয়ার। ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। নোবেল প্রাইজ আমি তার পাচ্ছি না, উনি পেয়েছেন। সুতরাং ডেফিনেটলি আমি মনে করি আমার থেকে বেশি কৃতকর্ম বলেই পেয়েছেন। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের বিশ্বাস বা আস্থা তার উপরে নিহিত কখনোই বা ন্যস্ত কখনোই ছিল। একটা বিশেষ পরিস্থিতিতে তার নামটা ভেসে উঠেছে হ্যাঁ, এবং তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। দুঃখজনক হলেও সত্য যে নোবেল প্রাইজ, শান্তির জন্য নোবেল প্রাইজ বলতে যা বোঝায় সেই জায়গাটায় তিনি আসলে বাস্তবিক অর্থে খুব একটা সফল এখনো হতে পারেননি। আপনার কথা ধরেই বলছি, আপনার কথা ধরেই আমি বলতে চাই, সেটি হচ্ছে এখন যেহেতু দেশের মানুষ সব নির্বাচন চাচ্ছে, জাতীয় নির্বাচন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা ডিসেম্বরের নির্বাচন সেটি চাচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টা আপনার কথা মতোই যদি বলে যে কোনো কারণে হোক তিনি এসছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং প্রত্যেকে চেয়েছে যে না একটা পরিবর্তন নিশ্চয়ই হবে, কিন্তু সেই পরিবর্তনের আশা তো দূরের কথা, এখন 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 মানুষ বুঝতে পারছে যে আসলে কোনো রাজনৈতিক দল ছাড়া, রাজনৈতিক নেতৃত্ব ছাড়া বাংলাদেশের শান্তি প্রশান্তি আসবে না। যাই হোক, আমরা আপনাকে একটু বসিয়ে রেখে আমি কিছু কমেন্টস একটু প্রাপ্তি স্বীকার করি, কিছু প্রাপ্তি স্বীকার একটু করতে চাই। আমরা আমাদের ফারুক রানা বাপ্পি, তিনি বলছেন কেমন আছেন? জি, আমরা দুজনেই ভালো আছি। রাশিক ভাইকে বেশি ফ্রেশ মনে হচ্ছে। বাংলাদেশ ইউরোপ, তিনি বলছেন খলিলুর রহমান কি পদত্যাগ করেছেন নাকি শুনলাম। আচ্ছা, এই ধরনের এক ধরনের কথা আছে যে জাতীয় নিরাপত্তার ব্যাপারে নানান প্রশ্ন আছে তার ব্যাপারে। সাদেক শাফিউল্লাহ, তিনি বলছেন বাংলাদেশ গ্রামীণ ব্যাংক নয়, ডিসেম্বরেই ভোট চাই, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, অন্য কোনো দেশ, ভোটের অধিকার ফেরত চায় বাংলাদেশ। আর বাপরে বাপ, ধন্যবাদ আপনাকে। রিপন খান বলছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। রিপন খান বলছেন আপনারা দুজন কেমন আছেন? জি, ভালো আছি। ইমরান ইরশাদ, তিনি বলছেন রাশেক ভাইকে দেখে ভালো লাগছে। জি, রাশেক ভাইকে আজকে ফ্রেশ মনে হচ্ছে। এম এম শাহজাহান আলী শিশির, তিনি বলছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খন্দকার আনিস, তিনি বলছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত হোসেন সাহেবকে পদত্যাগ করিয়ে সাবেক বানানো হচ্ছে যাতে সেনা প্রধান, হ্যাঁ, সে যাতে প্রধান উপদেষ্টা হতে পারে। এরকম কিছু হচ্ছে নাকি? আওয়ামী লীগের সাথে আলোচনা না করে নতুন উপদেষ্টা নিয়োগ দিলে ডেফিনেটলি 1-11 আসতে পারে, তবে আপাতত ইউনূস থাকবেন না। এই সংবাদটি আমাদের জন্য অনেকটা স্বস্তিদায়ক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, জয় বাংলা। তিনি বলেছেন যে একটা অন্য ধরনের তথ্য তিনি উপস্থাপন করেছেন। মোহাম্মদ রাকিব, শুভকামনা। এস এম হাফিজ, আওয়ামী লীগ নেতা পালাইলো কেন, আগে সেটার উত্তর দেন। ঠিক আছে, মোহাম্মদ রাকিব কেমন আছেন ভাই? জি, ভালো আছি আমি। শরীফ আহমেদ, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর চাটুকার গুন্ডা বাহিনীকে যেখানেই পাবেন গণধোলাই দিবেন। এই যে কথাগুলো বেরিয়ে আসছে, হ্যাঁ, কি জন্য সব জায়গায়। হ্যাঁ, এস আলী, দেশ কি মবের রাজ্য? যদি হয় তাই হয়, তবে আমার মব করার স্বাধীনতা কি আছে জানাবেন প্লিজ। হ্যাঁ, তার স্বাধীনতা আছে কিনা, আমাদের উপর মব করলে আমরা কি করব সেটাও জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই খন্দকার কাজী মনিরুজ্জামান, তিনি বলছেন খন্দকার ইসমাইল ভাই আপনাকেও অনেক সুন্দর লাগছে। ও বাপ রে বাপ, থ্যাংক ইউ। আমার লিটন মিয়া, সুদখোর ইউনূস গংদের দুঃশাসন থেকে বাঙালি মুক্তি পাবে কবে? জি, আমরা যেটা বলতে চাচ্ছি এখন, ওই যে আমাদের দেশে এখন যেটি আলোচিত হচ্ছে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে
যুদ্ধ অপরাধের দায়ে যে এটিএম আজাহার তিনি মুক্তি পেয়েছেন এবং মুক্তি পেয়েছেন, আবার আদালত তাকে নির্দোষ প্রমাণ করেছে। এই বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে এবং এক ধরনের যে আইনের শাসন, যে আগে যারা তারা বিচার করেছেন সেটা কি ভুল ছিল? যে বিচারপতিরাই তো ছিল, সেখানে তো প্রধান বিচারপতি ছিল, এখনো আবার প্রধান বিচারপতি আছে, এখন আবার রায় হয়েছে দুই রকম, দুই সময় দুই রকম রায়। এটা কি সরকারের ইচ্ছা মতোই হয়, না হয় আপনারা যে সময় বিচার করেছেন আপনারা কিভাবে করেছেন, আপনারা কিভাবে রায় দিয়েছেন, সেটা যদি একটু ব্যাখ্যা করেন, একটু ক্লিয়ার হতে চাই। আপনি কি ধরনের উত্তর চান? প্রায়োগিক উত্তর চান নাকি কি হওয়া উচিত সেই উত্তর চান? এখন কি হওয়া উচিত ছিল, হ্যাঁ, এখনকার কথা বলছেন? এখন না, বলছি যে বাংলাদেশের আইন ব্যবস্থার একটা খুব দুর্বল জায়গা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে জুরি সিস্টেমের বাইরে। জি, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় আপনি, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যদি অভিযুক্ত হন, তাহলে জি, আপনার যে অভিযোগের জায়গা সেটা খণ্ডন করা হবে একজন বিচারকের সামনে বা কয়েকজন বিচারকের সামনে। কিন্তু দিনের শেষে সংবিধান বহির্ভূত যে ব্যাপারগুলো, অর্থাৎ যেমন ফৌজদারি অন্যায় বা কোনো সমঝোতা বিষয়ক অন্যায়, এইসব জায়গায় যেটা হয় যে জুরি যারা, অর্থাৎ জি, দেশের নাগরিকদের মাঝ থেকে বেছে নেওয়া কিছু সৎ কর্মঠ মানুষ, তারা এই মামলার ব্যাপারে তাদের যেই মতামত সেটা দেন। তার মানে কতদিন জেল হবে বা কি ফাঁসি হবে সেটা তারা বলেন না, কিন্তু ব্যক্তি নির্দোষ নাকি দোষী সেই ব্যাপারে তারা তাদের মতামত প্রকাশ করেন। সেটার উপর ভিত্তি করে বিচারক ঠিক করেন কাকে 10 বছর জেল দিবেন, কাকে ফাঁসি দিবেন, কাকে যাবজ্জীবন জেল দিবেন। ঠিক আছে না? জি, এখন বাংলাদেশে এই জুরি ব্যবস্থাপনা তো তৈরি হয় নাই। এটার কয়েকটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে যে 17 বছরের পুরানো যে ঔপনিবেশিক বিস্তৃতি, সেখান থেকে যে আইন আমাদের কাছে এসেছে তার আমূল পরিবর্তন আমরা আসলে কখনোই করতে পারি নাই। আমরা এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কামড়াকামড়ি, পিটাপিটি, জামাত ইসলামী, মারামারি, এর মধ্যে দিয়ে 54 বছর পার করে ফেলেছি। কিন্তু মানুষের জীবনধারার কে আরো সাবলীল, স্বাচ্ছন্দ্যময় এবং আরো সুরক্ষায় পরিপূর্ণ করার জন্য আইনি যে বিবর্তন হওয়ার কথা ছিল সেটা আসলে হয় নাই। হয়নি। আর তার থেকেও বড় কথা হচ্ছে দুর্নীতি এত বেশি গভীরে ঢুকে গেছে যে আপনি যে বাংলাদেশের নাগরিকদেরকে দিয়ে একটা জুরি ব্যবস্থাপনা করে সঠিক বিচার পাবেন সেটারও আসলে নিশ্চয়তা দেওয়া সম্ভব না। তাহলে যিনি বিচারক, যিনি বিচার করছেন বা যিনি আইনজীবী, তিনিও তো আমার দেশের মানুষের বাইরে না। সুতরাং ওই রোগে যদি আমার দেশের একজন সাধারণ মানুষ আক্রান্ত হয়, তাহলে একই রোগে অন্য যাদের বিশেষভাবে বললাম তারাও তো আক্রান্ত হতে পারেন, তাই না? তা আমার মনে হয় আপনি কথার উত্তরটা পেয়ে গেছেন। আর তার থেকে বড় কথা হচ্ছে যে যুদ্ধাপরাধী কাউকে ছেড়ে দেওয়াকে কোনোদিন আমি সমর্থন করতে পারি না। কারণ এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা, এটা হচ্ছে একটা অন্যতম জায়গা যে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করতে গিয়ে, স্বীকৃতি দিতে গিয়ে একেবারে বাংলাদেশের জন্মটাকে অস্বীকার করে ফেললেন। এটা তো আর হয় না। এখন এটা যে বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী একটা ব্যাপার হয়ে যাচ্ছে, এটা অনেকে হয়তো বা এখনই বুঝতে পারছেন না, কিন্তু কিছুদিন পরে অবশ্যই বুঝবেন। সুতরাং যেভাবেই হোক, এটা আওয়ামী লীগ, বিএনপি একার কারো সম্পত্তি নয়। এটা এই সরকার সহ প্রত্যেককে বুঝতে হবে যে হোয়াট দে আর ডুইং ইজ নট কারেক্ট, ইট ইজ দ্য রং পাথ। এবং মাঝে মাঝে আমি কয়েকজন উপদেষ্টার মুখে শুনি যে না, বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা ইতিহাসকে গ্রহণ করে আমাদের সামনে এগোতে হবে, শুনি তারা বলেন, কিন্তু এর প্রয়োগ নাই। এর প্রয়োগ নাই কিরকম? এই যে একটু আগে আপনি যেরকম বললেন যে আমরা যুদ্ধ অপরাধীকে মুক্ত করে দিচ্ছি। সো আমি বিচারক নই, আমি আইনজীবী নই, আমি এখানে সাক্ষীও ছিলাম না। সুতরাং একেবারে বিচারিক ব্যাপারে, খুঁটিনাটি ব্যাপারে কথা বলার মতো শক্তি আমার নেই। আমি শুধু এতটুকু বলতে পারি যে যিনি সত্যি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন তাকে যদি আমি উদযাপন করি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? অবশ্যই সেটা ভালো না। তবে সেটা বলতে গেলে আবার এটাও বলতে হয় যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আজকে 9 মাস ধরে বলতে গেলে কেন্দ্রীয় নেতা, এমপি, মন্ত্রী যারাই ছিলেন সবাই দেশ ছাড়া। 9টা বছর ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সমাজ বিনির্মাণ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইতিহাস ও বাংলাদেশের ভবিষ্যতের যে সংযোগের জায়গা, এটা এখনো স্থাপন করতে পারিনি। এটা স্থাপন করা দরকার। কারণ এটা না হলে যেটা হচ্ছে, ওই যেটা আপনাকে বললাম যে আওয়ামী লীগের একটা রাজনৈতিক সত্তা আছে অবশ্যই, এবং আওয়ামী লীগ যখন রাজনীতি করে তখন এর একটি অংশ যদি নির্বাচনে জয়ী হয়, গণতন্ত্রের একটা অন্যতম হাতিয়ার, সে সরকার গঠন করে। কিন্তু আওয়ামী লীগের একটা অংশ আছে যেটাকে কোনোদিন আপনি ভুল বলতে পারবেন না, যেটাকে আপনি কোনোদিন
সরকার পরিচালনার সফলতা বা ব্যর্থতার সাথে সম্পর্কিত করতে পারবেন না। সেটা কি? সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ইতিহাসের যে সংযোগের জায়গা, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী সাহেব, কামরুজ্জামান সাহেব, ওনারা এবং আরো লক্ষ লক্ষ স্বাধীনতাকামী মানুষ, সবাই আওয়ামী লীগ করেছেন তা বলতে চাই না, কিন্তু লক্ষ লক্ষ স্বাধীনতাকামী মানুষ এবং তৎকালীন ইপিআর, পুলিশ, আনসারের বীর সেনানী যারা ছিলেন, তারা সকলে মিলেই তো এই দেশটা স্বাধীন করেছেন। সুতরাং ওই জায়গায় আপনি আজকের দিনে কাউকে দোষী করতে গিয়ে বা ক্ষমতার খেলা থেকে দূরে রাখার জন্য আপনি একবারে বাংলাদেশের পরিচয়টাকে বিলীন করে দিবেন, এটা খুব বিপজ্জনক একটা খেলা হচ্ছে। এবং আমার বিএনপি দলীয় সহ রাজনৈতিক কর্মী যারা আছেন তাদের বলতে চাই যে আপনারাও এই খেলায় বেশি তাল দিয়েন না। কারণ দিনের শেষে আপনার যে প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান, যদি বাংলাদেশের স্বাধীনতাকে ম্রিয়মান করে ফেলা হয় ইতিহাসটাকে, তাহলে উনিও কিন্তু থাকেন না। সুতরাং বুঝে হোক না বুঝে হোক বেশি তাল দিতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না। দ্যাটস মাই স্ট্যান্ড। এবং সেটা হচ্ছে, এটা খুব ভালো কিছু হচ্ছে বলে আমি মনে করছি না, মনে করেন না। আর জামাত ইসলামের ভাইদের কাছেও আমার একটা কথা, রাজনৈতিক কোনোভাবে আপনাদের সাথে আদর্শের সাথে আমার কোনো মিল নাই, কিন্তু আপনি তো বাংলাদেশেই আছেন। বাংলাদেশে এত বড় স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে, যত চেষ্টাই আপনি করেন এই স্বাধীনতা যুদ্ধের গল্পটা আপনি কোনোদিন মুছতে পারবেন না। বাংলাদেশের ভিতরে মুছতে পারলেও বাংলাদেশের বাইরে তো মুছতে পারবেন না। সুতরাং আপনি ইসলাম ধর্মকে নিয়ে রাজনীতি করেন, আপনি আল্লাহর কথা বলে রাজনীতি করেন, সেটা যেমন মানুষের মন থেকে কেড়ে নেওয়া সম্ভব না, এটাই ইতিহাসে প্রমাণিত হয়েছে, পৃথিবীর কোথাও এটা সম্ভব হয় নাই। ঠিক একইভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এটা স্বীকার করলে আপনার দল থাকবে না সেটাও তো না। এবং বেশিরভাগ লোক যারা আজকে জামাত ইসলামী করেন, আমি সোশ্যাল মিডিয়ায় বিশেষত যেটা দেখি, ধরেন আপনাদের যে আমির, তিনি নিজে বলছেন যে তিনি নাকি ছাত্রলীগ করতেন। এখন সেটা কি বঙ্গবন্ধুর ছাত্রলীগ করতেন না জাসদ ছাত্রলীগ করতেন আমি জানি না, বাট আমি ধরে নিলাম ওনার কথা সত্য, উনি করতেন। বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, ওনাকে চ্যালেঞ্জ করার কোনো দরকার আমার নাই। এবং উনি নিজে বলছেন উনি একটি স্বাধীনতা যুদ্ধ কি বলে শহীদ পরিবারের সদস্য, তাই তো উনি বলেছেন, তাই না? ইফ দ্যাট ইজ দ্য কেস, then without any sheer doubt his statement should be যে বাংলাদেশ একটি রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন হয়েছে। এই ন্যারেটিভটা পরিষ্কার করলে তো বাংলাদেশের নতুন জেনারেশনের সবার জন্য সহজ হয়ে যায়। এখন আই ডোন্ট নো কোথায় আপনারা আটকায় থাকতেছেন, কেন আটকায় থাকতে হচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া, আমি বুঝতে পারি না। তো রফিক ভাই, তো আপনার একটা চমৎকার কথা হচ্ছে, সেটি হচ্ছে আপনি বলেছেন, ঠিক আছে, আপনি বলেছেন যে বৈষম্য বিরোধীদেরকে সমর্থন করতে যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে বা করে ফেলছে। শার্টের বোতাম খুলে গেছে, শার্টের বোতাম খুলে গেছে, শার্টটা টাইনা ধরতে গিয়ে লুঙ্গিটা খুলে ফেলাই দিচ্ছেন, এই অবস্থা। বুঝলেন আমি কি বললাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তবে এই যুদ্ধ অপরাধীদের যে বিচার এবং আজহারের যে মুক্তি, এবং সেই বিষয়ে আমাদের আইন উপদেষ্টা তার সেই আনন্দ প্রকাশ করেছেন। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি খুব খুশি হয়েছেন। আইনের শাসন, আমি একটু শেষ করি, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি, তার ব্যাপারে কিন্তু অনেক কথা আছে। তিনি ওই দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কিন্তু রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তার একটা লেখার মধ্য দিয়ে বিচিত্রায়, তিনি কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম একজন সদস্য ছিলেন, সেই সদস্য ছিলেন। এখন তিনি আবার যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছেন গত 16 বছর, কিন্তু এখন তিনি সুক্রিয়া প্রকাশ করেছেন যে অত্যন্ত আনন্দিত আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে। জি বলুন। শুনেন, ব্যক্তি কেন্দ্রিক আলাপে গেলে তো আলাপ শেষ হবে না। আমি আপনাকে শুধু এতটুকু বলতে পারি, এই যে ঐতিহাসিক যে কর্মকাণ্ড নিয়ে আপনি আমার সাথে কথা বলছেন, সেটাকে নিয়ে একদিনের বিচারে যদি আপনি আপনার যথার্থতা প্রতিষ্ঠিত করতে যান, তাহলে আপনি পারবেন, আমিও এখন আপাতত পারবো, কিন্তু আসলে কোনো ফলাফল হবে না। কারণ আজকে এই সংকটটা তৈরি হয়েছে কেন দেখেন, স্বাধীনতা অমূল্য সম্পদ, স্বাধীনতার চেতনায় যে পুষ্ট, তার ওই চেতনা সে পৃথিবীতে বা দেশে ছড়িয়ে দিয়েই তো রাজনীতি করতে থাকবেন এবং বারবার ভালো ফলাফল করার কথা। কিন্তু যিনি বলছেন যে তিনি স্বাধীনতার পক্ষে, তিনি যদি আবার একজন মানুষের স্বাধীনতার বিপক্ষে কোনো কাজ করে বসে, তখন তার স্বাধীনতার চেতনা বিক্রি করার যে জায়গাটা, সেটা খুব দুর্বল হয়ে যায়, সেটার গ্রহণযোগ্যতা থাকে না। অর্থাৎ অল আই এম ট্রাইং টু সে যে আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থাটাও যে আজকে এই একটা দুর্বল অবস্থা, যেখানে আমি ধরেন প্রোটেকশন পাচ্ছি না, আপনি পাচ্ছেন না, বা আরেকজন পাচ্ছে না,
সেটার দায় ভাই কি শুধুমাত্র তুমি এই সরকারকে আপনি দিতে পারবেন একা? না, সেটা চলে এসছে ধারাবাহিকভাবে আমাদের হ্যাঁ, দেশে। আমি আপনাকে আপনার অনুষ্ঠানে করজোরে যেটা বলতে চাই, যে আপনার তো আসলে আমাদের একটা চিন্তার জায়গা আছে, একটা বিশ্বাসের জায়গা আছে, যেটা আমি একটু টাচ করেছিলাম, বাট মাঝখানে ওই কমেন্ট গুলো পড়তে এটা হারিয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যে 9 মাস ধরে আমরা খুব ক্ষমতা কেন্দ্রিক আলাপ আলোচনা করছি। তো ব্যাপারটা হচ্ছে যে ক্ষমতায় তো যাবেন হয়তো, আবার যাবেন না, তাতে কি? তাতে কি আপনি দেশের মানুষকে তো ছেড়ে দিবেন না? দেশের মানুষের ভালো বা বাংলাদেশের ভালো চাওয়া তো বন্ধ করবেন না। সুতরাং আওয়ামী লীগের আসল যে রাজনীতির জায়গাটা, সেটা যদি আপনি এখন চর্চা করা শুরু না করেন, আলাপ করা শুরু না করেন, তাহলে দুদিন পরে আসলে আপনি দেখা যাবে বলবেন যে আহাজারি সাহেবকে, সরি আজহারি না, আজহারি সাহেবকে ছেড়ে দেওয়াটা সঠিক ছিল। আমি বলতে আজাদ চাচ্ছি আজাদ যে 9 মাসে বাংলাদেশের অনেক সত্য হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এই কারণে যে যেই সত্যের কথাগুলো আমাদের বলার কথা জোরে সরে, আমরা সেই জায়গার থেকে সরে এসে আমরা এখন আছি ক্ষমতা কেন্দ্রিক আলাপের মধ্যে। বাট বিলিভ মি, আপনি যখন জনসাধারণের জন্য কাজ করবেন তখন ক্ষমতা আপনার পায়ে এসে পড়বে ভাই, ক্ষমতা আপনার খোঁজা লাগবে না। তবে এত বৈষম্য, এত হানাহানি, এত বিভেদ মতভেদ যদি থেকে থাকে, সেখানে আসলে ঐক্যের আর কথা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই যেখানে নাই, সেখানে তো এটার না, আর আমি জানি আমি না যদি আপনাকে প্রশ্ন করি যে জি 1971 সালের 25শে মার্চের কাল রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী অস্ত্র নিয়ে বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়লো, তখন এই বাঙালি তো শত সেনাবাহিনী থাকার পরেও একেবারে সম্মুখে দাঁড়িয়ে থেকে তার সাথে যুদ্ধ করতে পারলো বা যুদ্ধ করলো। তাহলে ওই বাঙালি তো আর এখন ভারতীয় হয়ে যায়নি, বা ওই বাঙালি তো এখন পাকিস্তানি হয়ে যায়নি, তাহলে এই বাঙালি এখন যুদ্ধ করে না কেন? এই প্রশ্ন আপনি করবেন না? সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি এত কিছু বুঝাইতে পারতেছেন, এত কিছু বলতে পারতেছেন, সেম বাঙালি রুখে দাঁড়াচ্ছে না কেন তাহলে? এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে ফেরেন, আমি মনে করি সমাধান পেয়ে যাবেন। আমরা তো ওই প্রশ্ন করছি না, আমরা ওই আলাপে যাচ্ছি না। জি জি 52 সালে বাঙালি পারলো পাকিস্তানি পুলিশ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে। 66 সালে পারলো, 1969 সালে পারলো, 1971 সালে পারলো, কিন্তু আজ পারে না কেন? কারণটা কি? একবার প্রশ্ন করছেন? জি 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 ভালো, ঠিক তার আছে। মানে হচ্ছে আমি ব্যর্থ। জি, খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, আরেকটা বিষয় বলতে চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বক্তব্য দিয়েছেন, এবং সেখানে তিনি কিভাবে আত্মগোপনে চলে গেলেন, কিভাবে তিনি বাংলাদেশ ছাড়লেন, সে বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন। তৃণমূল নেতাকর্মী বা দেশের আপামর জনসাধারণের কথা তার মুখ থেকে সেইভাবে আমরা শুনতে পাইনি, দেশবাসী শুনতে পাইনি। অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। একজন নেতৃস্থানীয় মানুষ যিনি যে 9 মাস পর কথা বলেছেন, একটা কিছু জাতি ফ্রুটফুল কিছু জাতি জানতে চেয়েছে, বা জানতে পারলে খুব ভালো হতো। কিন্তু তার বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন এই সময়, তার এই বক্তব্য? শোনেন, আল্লাহ তাআলা মানুষকে ক্ষণে ক্ষণে পরীক্ষা করে। আমি তো এই না ভবিষ্যতে আমার কি আছে, আপনাকে শুধু একটুকু বলতে পারি যে আল্লাহ আসলে আওয়ামী লীগের নেতা কর্মীদের পরীক্ষা করতেছে। গেল এক। আর 2 নাম্বার, জি আপনি জানি নিয়ে কথা বলছেন, তারে তো আমি নিজামুদ্দিন আউলিয়া কোন এক অলির সাথে তুলনা করি। সে তো মনুষ্য পর্যায়ে নেই, সে অন্য লেভেলে আছে। আপনি জিনিসটা না, বুঝতেছেন না? আওয়ামী লীগের জি সভানেত্রী শেখ হাসিনা, জি ওনার প্রাণহানির শঙ্কা বা হুমকি থাকার কারণে আজকে উনি ভারতের দিল্লিতে। জিনিসটা বুঝেন নাই? বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, কারো প্রতি কারো মায়া তৈরি হইল না, সবাই পালায়া এসে ইন্ডিয়ায় হাজির হইতে হইল। একমাত্র এই আল্লাহর অলি, ওনারে বাথরুম থেকে দেখার পরে সবার মায়া তৈরি হয়ে গেল, ওনাকে তুলে নিয়ে তোমরা ইন্ডিয়া পর্যন্ত দিয়ে আসো। মানে একটা সহজ সরল করলাম আর কি, যে ফ্রম সংসদ জি। ভবন টু ইন্ডিয়া। না, 3 মাস বাংলাদেশে অলি ছিলেন। আল্লাহরে নিয়ে তো আপনি, মানে অলি পীর ফকির আউলিয়া নিয়ে তো আপনি কথা বলতে পারবেন না, তো অন্য লেভেলের জিনিস। তবে বাংলাদেশে এখন জিন্দাউলি আছে আরেকজন, এটা কিন্তু মানে ইনি কিন্তু লেটেস্ট, এটা কিন্তু খুব আলোচিত জিন্দাউলি, ডাক্তার শফিক সাহেব জিন্দাউলি। না, তবে 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 যিনি যিনি ওনার ইন্টারভিউ নিয়েছেন, ওনাকে আমি একটা বার্তা পাঠিয়েছি। আচ্ছা, কি আমি হিসেবে, কেন বার্তায় বলেছি, পাঠিয়েছেন? হ্যাঁ আমি বার্তায় বলেছি যে ভাই, আপনি তো ইন্টারভিউ নিলেন,
হয়তোবা সাংবাদিকতার জগতে অনেক বড় কাজ করছেন, অনেক টিআরপি হইলো, এই করলো, কিন্তু ভাই একটু অন্যভাবে তো ইন্টারভিউটা নিতে পারতেন। এটা তো আমার দলের ক্ষতি করলেন, কারণ আমার নেতা কর্মীদের মনের জায়গাটা, প্রাণ সঞ্চারের জায়গাটা একটু ধাক্কা খেলো, একটু অন্যভাবে নেওয়া যেত। যেহেতু ওবায়দুল কাদের সাহেব, আমি বললাম যে মানুষের লেভেলে নাই, উনি অনেক উপরে উঠে গেছেন, ওনাকে নিয়ে কথা না বলে আমি সাংবাদিক মহোদয়কে দোষ দিলাম যে আপনি একটু অন্যভাবে ইন্টারভিউটা করতে পারতেন। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চরম বিপদের সময় তার পাশে 200টা লোক তার জন্য প্রাণ দেওয়ার জন্য থাকবে না, তারে একা তার স্ত্রীকে নিয়ে বাথরুমের মধ্যে লুকায় থাকতে হবে, এটা সত্য হইলেও তো বলা যাবে না বাইরে। হুম। আচ্ছা, এখন কেউ কেউ বলছেন যে সাংবাদিকের কথা আপনি যেটা বললেন এটাও ট্রু। সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন কিভাবে পালালেন, কিভাবে আত্মরক্ষা করলেন। এটার চেয়ে বড় কথা হলো বাংলাদেশের মানুষকে এখন কিভাবে দেখতে চান, কি করণীয় উচিত, দেশের মানুষের কি করণীয় উচিত, আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা কি করা উচিত। আবার কেউ কেউ বলছেন যে ওবায়দুল কাদের সাহেব এই কথাটা বলাটা ঠিক হয় নাই, কিভাবে পালালেন, কিভাবে বাথরুমে ছিলেন, আমি এটা তো তো আপনাকে সেটাই একদম বললাম, নিম্ন। এটা বলতে হ্যাঁ, হলো, আমি তো আপনাকে এটাই বললাম। হ্যাঁ, সেটাই মানে আরে আমি আপনি তো অন্যজনের কোনো কথা। দলের সাধারণ সম্পাদক না, হ্যাঁ, আপনিও বাথরুমে যদি পালান তারপরে বলার আগে তো দুইবার চিন্তা করবেন যে কোথায় বলবেন, এই কখন এই- বলবেন, কেন বলবেন। এটা বলবো হ্যাঁ, কিনা। তাহলে হুম। হ্যাঁ, তা আপনি বলবেন কিনা বলেন না। হ্যাঁ, সেটাই জীবনে চিন্তা করতে। জীবনে আপনি যখন ছোট ছিলেন, জি, আপনার আম্মা আপনাকে বোকা দিছে না, মাইর দিতে গেছে না, দিছে। আমার আম্মাই গেছে না, তা আপনি আমি পালাইছি না গাছের পাশে টেবিলের নিচে বাথরুমে। আপনি কি বড় হইয়া কি গল্পে লিখছেন নাকি এটা? না। তাহলে সব কথা কি লেখেন, সব কথা কি বলেন? হ্যাঁ, এটা নিয়ে কথা আপনার হচ্ছে আম্মার যে জন্য আপনি জান দিতে পারেন, এটা কথা বলতে, আমি তো আমার আম্মার জন্য জান দিতে পারি, তা আপনার আম্মা কোনো রাগ করে বলেন নাই একটু ওই যে বাঙালি প্রচলিত যে গালিগুলা ধরেন, এটা রাগ করে দিয়ে ফেলছে তো। আপনি কোনদিন স্মৃতি স্মরণে বই লিখবেন যে আমার আম্মা আমাকে এই নাম ধরে গালি দিল, আহা শুনে আমার মধুর মতো লাগলো, বলবেন নাকি আপনি? না। তো পিক এন্ড চুজ এর ব্যাপার থাকবে না। অবশ্যই। আপনার লাইভ বক্তব্য ওনার আমরা শুনেছি, ওই লাইভ বক্তব্যে যিনি যেই সাংবাদিক প্রশ্ন করেছেন তারও কিন্তু একই উদ্দেশ্য, আপনি যেটা বললেন একই রকম না একই না, ধরনের উদ্দেশ্য কথা। কিছু না তো, উদ্দেশ্য কিছু না, যেসব কথাবার্তা আমরা বিতর্কিত হয়েছি আবার নতুন করে এন্টারটেইনমেন্ট শুরু হইলো। আওয়ামী লীগের আসল অভিযাত্রা, আসল সংগ্রাম বাদ দিয়ে এখন একটা নতুন এন্টারটেইনমেন্ট চ্যানেল খোলা যাবে। আপনি আপনি কিভাবে বললেন যে আমি যা করছি আমি সব জননেত্রী শেখ হাসিনার কথাই করছি? সত্য হইলে এটা তো ঠিক বলতে পারেন হয়নি। না। আপনার অনুষ্ঠানে আমি বললাম যে সানাউল টাঙ্গাইলে, সানাউলের এমপি কে থাপড়াইলো দিনের বেলা টাঙ্গাইলে, উনি এটা কি শেখ হাসিনার কথা উনি একজন সংসদকে থাপড়াইছে? হ্যাঁ, রেলের একজন আচ্ছা, এই কথা কর্মচারীকে গিয়ে থাপড়াইলো, এটা কি শেখ হাসিনার কথা উনি থাপড়াইছে? এটা বলতে চাই উনি। এটা হ্যাঁ, তো বিতর্কিত কথা। কেন এই কথা বলবেন? যদি আমি ধরেও নেই যে শেখ হাসিনা বলছে, কিসের জন্য উনি বলবেন এই কথাটা? উনি আজ পর্যন্ত যতজন লোকের সাথে পার্টি হয়েছে খারাপ ব্যবহার করছে, উনি শেখ হাসিনার কথা খারাপ ব্যবহার করছে? শুনেন, বাংলাদেশের নাম কোনোদিন পরিবর্তন হবে না, বঙ্গবন্ধুর নাম কোনোদিন হারাবে না, আওয়ামী লীগও কোনোদিন হারাবে না, ঠিক আছে? এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি। কিন্তু এই আলাপ ভাই দুঃখজনক, এটা মেনে নেওয়া যায় না। না, আপনি একেবারে যেভাবে মেনে নেওয়া বলেছেন। হ্যাঁ, আমাকে বলছেন যে এইভাবে কাদের সাহেবের কাছ থেকে এই বক্তব্য, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এতদিন পর, অর্থাৎ 9 মাস পরে তার কাছ থেকে এই বক্তব্য জাতি আশা করেনি। এখন এটা তো আপনাদেরকে বলতে হবে। যাক, ঠিক আছে, আমরা সেটা বলছি, অনেকেই একটা বলছেন, লোকের আমিও জীবনে 3বার আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক, এতবার মন্ত্রী ছিল, আর কি চাওয়া পাওয়ার থাকতে পারে? আইসা এখন এই শেষ কালে আইসা এই সংকটের সময় আরো সংকট বাড়াই দিল, এটা তো সংকট তৈরি হলো আমি মনে করি। এটা ঠিক হয়নি, যে সবকিছু হাসিনা দেশে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করুন, আল্লাহ তাআলা আওয়ামী লীগকে রক্ষা করুন, নেতৃত্ব বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্ট যদি আপনি তার পক্ষে পান, আমি আপনার অনুষ্ঠানে জীবন আসবো না। একটা কমেন্ট, দিস ইজ স্যাড। ওকে। শুভ মল্লিক, ওবায়দুল কাদের কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। জীবন আর লুকাইতে পারবেন? এটা আগামী 1000 বছর যতদিন ইন্টারনেট থাকবে ততদিন এই গল্প থাকবে। আপনি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ওনারা নিয়ে কি সব ভিডিও বানাইতেছে, বাথরুমের মধ্যে লুকায় আছে, হ্যান্ড করেছে। হোয়াট ইজ দিস? এখন আপনি বলতে পারেন কেউ যদি বানায় আমরা কি করব?
হ্যাঁ, অবশ্যই আপনি কিছু করতে পারবেন না অন্য কেউ বানাইলে। তা আপনি একটু নিজের মুখটাকে সংবরণ করলে কি হয়? আপনি যদি বলেন যে আল্লাহর রহমতে বেঁচে আসছি ভাই, এই ঘটনা আরেকদিন বলবো, এখন বলা যাবে না বিভিন্ন কারণে, কি আপনাকে কি সাংবাদিক মহোদয় কি ছিঁড়ে ফেলবে? আপনার মাংস কি কেজির দরে বিক্রি করবে? আচ্ছা ঠিক আছে, আমরা এই আলোচনা থেকে আর অন্যদিকে আর যাই এখন। সমন্বয়কারীরা ওনাদের দেখা সমবেতী হইলেন, আওয়ামী লীগ আর কাউকে দেখা সমবেতী হইল না। ওনার থেকে তো কম আলোচিত, কম পরিচিত, কম বিতর্কিত লোককে যেভাবে মারা হয়েছে, পিটানো হয়েছে, হত্যা করা হয়েছে, তাহলে উনি কি বুঝাচ্ছেন যে উনি জননেত্রী শেখ হাসিনার থেকে বেশি জনপ্রিয়? জননেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যাকে দিল্লি যাওয়া লাগে, আর উনি ওনাকে বাথরুম থেকে বাইর করে সসম্মানে ট্যাক্সিতে উঠাইয়া, ডু ইউ বিলিভ দিস? আচ্ছা ঠিক আছে, অনেক কথাই বলা যাবে, অনেক কথাই বলা হয়েছে, অনেক কথাই মানুষ ভাবছে কেন তিনি এই কথা বললেন, কেন তিনি 9 মাস পর একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া উচিত ছিল, সেই বিষয়টি জনগণ প্রত্যাশা আপনার এই করেছিল, কিন্তু সেটা অনুষ্ঠানটা পায়নি। কিন্তু 100% নিরপেক্ষ অনুষ্ঠান না, যেহেতু স্বাধীনতা সপক্ষের অনুষ্ঠান। হ্যাঁ, আপনাদের, পকেট। হ্যাঁ, আপনাদেরকেও কিন্তু কিছু মতামত দিতে হবে, শুধু আমাদেরকে না মতামত দিলে হবে না। যদি আপনারটা 100% নিরপেক্ষ নির্মোহ অনুষ্ঠান হতো, যে আপনি কোনো দিকেই না, মানে স্বাধীনতা থাকলেও কিছু না, না থাক তা তো না, আপনি স্বাধীনতা প্রেমী, আপনি কিন্তু স্বাধীনতা ভালোবাসেন। আমি বলবো না আপনি আওয়ামী লীগ করেন, আমি আপনার ভিতরে স্বাধীনতার যে চেতনা দেখেছি, একটা শান্তির জায়গা খুঁজে পাই, যে যত দূরেই থাকেন, যেভাবে থাকেন, বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাসটা, যে সত্যিকার যে পরিস্থিতি, সেটা তুলে ধরতে চান। তা আপনাদেরকে তো আপনাদের মতামত দিতে হবে। হুম। না, আমরা তো বলছি এক ধরনের, কিন্তু আমরা যে কথাটা তার কাছ থেকে শুনতে পেতাম, যদি এইরকম কিছু দেশের মানুষ নিয়ে, আওয়ামী লীগ নিয়ে, তৃণমূল নিয়ে, জনসাধারণ নিয়ে, সাধারণ মানুষ নিয়ে তিনি যদি কথাগুলো বলতেন, তাহলে ওই কথাগুলো নিয়ে তার কোনো আলোচনা হতো, কথা, কোনো গ্রহণযোগ্যতা অনেক পাবে কথা। না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখন অন্য প্রসঙ্গে যাই। বাংলাদেশে সবচেয়ে বেশি উচ্চারিত একটি শব্দ হচ্ছে ডিসেম্বর অথবা জুনের মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বর অথবা জুনে, অথবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমাদের প্রধান উপদেষ্টা পৃথিবীর যেখানেই যান, প্রধান উপদেষ্টার কাছে আন্তর্জাতিক, জাতীয় যে সংবাদ মাধ্যমগুলো আসে, তিনি যখনই কথা বলেন, তিনি বলেন যে ডিসেম্বর থেকে জুন। আজকে 6 মাস যাবত তিনি একই কথা বলছেন। আজকে তিনি জাপান সফরে রয়েছেন, জাপান গিয়েও তিনি একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুন। এর মধ্যে কোনো রহস্য আছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? ডিসেম্বরে কোনো নির্বাচন হবে না, এটা বিএনপিও জানে। ওনারা পল্টনে বা বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিচ্ছেন, তারা জেনে শুনেই দিচ্ছেন যে ডিসেম্বরে কোনো নির্বাচন হবে না। তারা যে যমুনায় গিয়েছিলেন, তারা পরিষ্কার বার্তা পেয়ে গেছেন, এবং যেই কারণে তারা ব্যাকফুটে চলে গেছেন সেটা হচ্ছে যে তাদেরকে খুব তারেক রহমান সফলভাবে, তো এখন বলছেন, তারেক রহমান আজকের সমাবেশে বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। হবে না। আচ্ছা, আমি বলি, আচ্ছা, আমি যে প্লিজ। যে ন্যারেটিভটা ওনারা প্রতিষ্ঠিত করেছেন, সেটা হচ্ছে যে যদি নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না দেওয়া যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। ওনারা এই দুর্ঘটনা গ্রহণ করতে চান কিনা, এবং যে সিনিয়র নেতারা এই আলাপের ভিতরে আছেন বা ছিলেন বা থাকবেন, তারা কেউই এই ধরনের কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে চান না। কারণ এটা তো বাস্তব যে আপনার কাছে এখন যে অপশন গুলো আছে, এই অপশন গুলো তো মানুষের কাছে খুব যে গ্রহণযোগ্য অপশন তা না। দে আর নট ডুইং এ গুড জব। প্রত্যেকটা জায়গায় যে চাঁদাবাজি চলছে, প্রত্যেকটা জায়গায় মব জাস্টিস চলছে, প্রত্যেকটা অন্যায় চলছে, ঠিক আছে? এটা খুব বেশি এর বিস্তৃতি ঘটনা বা ইলাবোরেট করার দরকার নেই, দর্শকরা জানেন, আপনিও জানেন। হম হম হম। এখন যেটা হচ্ছে যে যেই প্রক্রিয়ায় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ওখানে যেটা থেমে থাকছে না। অর্থাৎ যাদেরকে আওয়ামী লীগ করা, যাদেরকে আপনি চান না যে নির্বাচন করুক, তাদেরকে স্বতন্ত্র বা অন্য কোনো উপায়েও যদি আপনার থামাতে হয়, তাহলে তো কিছু বিচারিক প্রক্রিয়া আপনাকে শেষ করে তারপরে নির্বাচনে যেতে হবে, এবং এটা ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব না। আর একটা কথা আপনাকে আমি বলতে চাই, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটাও সঠিক নাই, ওটা তো ত্রুটি আছে। আপনি যে প্রশ্ন করেন কিভাবে, স্থানীয় সরকার নির্বাচনী অ্যাক্ট, যেটার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয়, সেখানে প্রতীকের রাজনৈতিক সংশ্লিষ্টতাকে স্বীকৃতি দিয়েই ওই নির্বাচন পরিচালিত হয়। অর্থাৎ বাংলাদেশের এখন
হাজার হাজার ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছেন তারা কিন্তু দলীয় প্রতীক থেকে নির্বাচিত চেয়ারম্যান। সুতরাং স্থানীয় সরকারে আপনি আওয়ামী লীগের প্রতীক ভ্যালিড রেখে দিলেন, রেখে দিয়ে আপনি জাতীয় নির্বাচনে বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত। আই এম সরি, ল ডাজন্ট পারমিট দ্যাট। ল ইজ আইদার অর, আইদার অর, দুটোকে মাখিয়ে ঝালমুড়ি বানানোর কোনো সুযোগ আইনে নাই। সুতরাং স্থানীয় সরকারে কেরানীগঞ্জের সব চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নৌকা মার্কা নিয়ে নির্বাচিত এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ নামের দলটি নিষিদ্ধ। নিষিদ্ধ এই আইন হয় না। কন্ট্রাডিকশন। আপনি ইশরাককে যে মেয়র হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন বাই দ্য কোর্ট, মানে নির্বাচন কমিশন, সেখানে প্রতিদ্বন্দ্বী কে ছিলেন যাকে আপনি বাতিল করলেন? নৌকা মার্কা ছিলেন। তো যদি নির্বাচন চলাকালীন সময় একটা নিবন্ধিত দল বাতিলই হয়ে যায়, তাইলে ওই নির্বাচনের পরে কে মেয়র হবে বা হবে না সে প্রশ্নই তো উঠে না। তাহলে চট্টগ্রামের যিনি মেয়র, ঠিক একইভাবে বর্তমানে ঢাকার যিনি মেয়র হতে চাচ্ছেন ইশরাক সাহেব, তার দাবিটাও তো তাহলে ফিউটাইল। সুতরাং দ্য এক্সারসাইজ ইজ ফল্টি। যে আয়োজনটা তারা করেছেন এটা ত্রুটিপূর্ণ। এটা এটা এই সরকারের ভিতরে যারা আছেন তারা জানেন, এমনকি আমাদের বিরোধী যে রাজনীতি করেন কিন্তু প্রজ্ঞাবান প্রাজ্ঞ তারাও জানেন। সুতরাং এই সব কিছুকে টু টাই অল দ্য নটস, সব গিট ঠিক মতো বেঁধে জিনিসটা করতে গেলে ডিসেম্বরের মধ্যে আপনি পারবেন না। জুনের মানে মধ্যে ওনারা কি হবে? পারবেন না। হ্যাঁ, জুনের মধ্যে কি জুনের মধ্যে হবে? জুনের মধ্যেও তো সংখ্যা আছে। জুনের ভিতরে মাস নির্বাচন হবে না, যদি বলা হয় যে সংস্কার শেষ করবো, বিচার কার্যক্রম শেষ করবো, যেভাবে কথা না, উঠছে, এটা জুনের সেই ভিতরে, ক্ষেত্রে কি সম্ভব? এটা জুনের ভিতরে হয়ে যাবে। সংস্কারও আমি যেটা আমার কাছে যেটুকু খবর আসে, যে মৌলিক সংস্কারগুলো করতে যাচ্ছে সেটা অধ্যাদেশ জারি করে জুনের ভিতরে করে ফেলবে। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে ভালো। দেশের মানুষ একটা সাধারণ নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটাকে উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগ, হ্যাঁ। তবে ভাই একটা কথা বলি, মানে আমার ব্যক্তিগত কথা, এটা আমি এই সরকারকে সমর্থন করে কথাটা বলছি না, তবে উপসর্গ যা দেখি তাতে করে রাজনৈতিক নির্বাচন হলেও দেশের মানুষের ভাগ্যের খুব পরিবর্তন হবে তা না। কলিম কলিমের জায়গায় থাকবে। সেটাকে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটা হবে বলে মনে হয় সেদিকেই যাচ্ছে। হ্যাঁ, এটা আপনি যারা বলে যে আমরা চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ দিন, তারাও চায় আমাদের একটা নির্বাচন করে ক্ষমতায় চলে আসতে। শুনে রূঢ় বাস্তবতা, আমরা স্বপ্ন দেখতেছি অনেক রকম, ওগুলো তো আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। নো মোর ক্ষমতা, নো মোর পাওয়ার, অনলি পলিটিক্স। আজকে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে না, রাজনীতি করতে গেলে ক্ষমতা আসে, এই বিশ্বাস নিয়ে যদি রাজনীতি করা আমরা শুরু করি, তাহলে ইয়েস, আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু এখন আমরা যা করতেছি, অনেক কাজ করা বাকি। আচ্ছা, আপনার কাছে কিছু পজিটিভ কথাও শুনি, আওয়ামী লীগের সংস্কার কিছু প্রয়োজন সেটাও শুনি, এই ধরনের এক ধরনের কথা বোঝা যায়। আরেকটি হচ্ছে যে আপনি অন্তত কিছু বলবেন যে আমরা ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে শুনতে পারিনি, কিন্তু তৃণমূলের নেতা কর্মীদের এখন যারা এখন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন, আমাকে বারবার বা আমার চ্যানেলে এই যে বারবার কমেন্টসও করেন যে তৃণমূল কর্মীদের সম্পর্কে কিছু যেন কেউ একটু বলে, তাদের এখন কি করণীয়? তারা যে দুই একজন মিছিল মিটিং করতে বের হয়ে গ্রেফতার হচ্ছে, ন্যাক্কারজনক হামলার শিকার হচ্ছে। তৃণমূল কর্মীরা বিভ্রান্ত। জি, কারণ উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কে কখন কোথা থেকে বক্তব্য দিচ্ছেন এটা তারা নিজেরাও বুঝতে পারতেছেন না। আচ্ছা, অর্থাৎ দলের কোনো নির্দিষ্ট মুখপাত্র নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে কি করণীয়? এইটাও তো, এটা সত্য, মানে কে বলবেন গত 9 মাসে কিন্তু অবশ্যই বাংলাদেশের ভিতরে আপনাকে একজন মুখপাত্র দিতে হবে, আপনার ভালো লাগুক বা না লাগুক, অবশ্যই দিতে হবে, দায়িত্ব দিতে হবে। মুখপাত্র। দায়িত্ব আরেক জিনিস, আমি দায়িত্বের কথা পরে যাচ্ছি, মুখপাত্র একজন আপনাকে দিতে হবে। আপনার ভালো আপনি এত চিন্তিত যে আপনার নেতা কর্মী জেলে চলে যায়, তাহলে আর আপনি এই কর্মসূচি গুলো নেন কেন? এমন লোক আওয়ামী লীগের আছে বাংলাদেশে যারা জেলে যাওয়ার ভয় না পেয়ে আওয়ামী লীগের মুখপাত্রের দায়িত্ব পালন করতে চায়। সে মুখপাত্র হওয়ার পরে তারা যদি অ্যারেস্ট করে, আমি আরেকজনকে মুখপাত্র বানাবো। দ্যাটস হাউ ইট উইল বি।
আপনার গান্ধীজির ঘটনা মনে আছে, এই যে লবণ লবণ তুলতে গেছিল সাগর পারে, তো যখন ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শক্তির পুলিশেরা লাঠি নিয়ে দাঁড়াইছে যে না তোমাকে লবণ তুলতে দিব না, তখন তারা পাঁচজন পাঁচজন করে পুলিশের দিকে আগায়, পাঁচটার মাথায় বাড়ি মারে, ওদেরকে সরায় নেয় মহিলারা, মানে চিকিৎসা দেওয়ার জন্য, আবার পাঁচজন আসে, সারাদিন ধরে যাচ্ছে, মাথায় বাড়ি খাচ্ছে। কিছুক্ষণ পরে ব্রিটিশ ভাইসরয় জিজ্ঞেস করলো যে এটা কি ঘটনা, লবণে কয় টাকা আসে, এটা বলছে না হুজুর, এটা লবণ না, এটা আপনাকে এবং ইংরেজ মানে রানীকে অবজ্ঞা করার প্রতীকী আন্দোলন। অর্থাৎ ভারতের লবণের উপরে শুধুমাত্র ইংরেজ সরকারের অধিকার ছিল, সে অধিকার সে ভেঙে দিল। কয় টাকা আপনি ক্ষতি হবে এটা বড় কথা না, সে আপনাকে কোনো পাত্তা দেয় না, আপনি কিচ্ছু না। দ্য ব্রিটিশ কুইন, দ্য কুইন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার is nothing in India. That's what Mohandas K. Gandhi, Karamchand Gandhi established by doing that. তো যখন আপনি আওয়ামী লীগের একজন মুখপাত্র বাংলাদেশে দিবেন, বাংলাদেশের মধ্যে সে অ্যারেস্ট হবে, তারপর আরেকজন দিবেন, সে অ্যারেস্ট হবে, আরেকজন দিবেন, দিতে থাকবেন, দ্যাট ইজ পলিটিক্স। আমি মইরা যাবো, ভাইঙ্গা যাবো, জেলে যাবো, কিন্তু আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। আওয়ামী লীগের একটা মুখ না, আওয়ামী লীগের লক্ষ মুখ, কোটি মুখ, আমরা দেই না এখন পর্যন্ত করছি। আপনি আপনার মুখপাত্র সিয়েটল থেকে কথা বলে, আপনার মুখপাত্র ওয়াশিংটন থেকে কথা বলে, আপনার মুখপাত্র কলকাতা থেকে কথা বলে, আপনার মুখপাত্র লন্ডন থেকে কথা বলে। নো, আই এম সরি, বাংলাদেশের মধ্যে মুখপাত্র দিতে হবে। মুখপাত্র কি স্পেসিফিক আসলে কেউ আছে যে যার কথা লোকজন শুনে আওয়ামী লীগের নেতা কর্মীরা শুনবে, সেরকম তো আমরা তো নতুন প্রজন্ম, আমি আসলে নতুন প্রজন্ম এখন কতদিন এইভাবে থাকবে বুঝতে পারতেছি না, তবে আমাদের আমাদের হিসাবে তো এমন লোক আছে যিনি আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে প্রস্তুত, শিক্ষিত এবং গ্রহণযোগ্য, বাংলাদেশের ভিতরে আছে এবং করতে চায়, রিস্ক নিতে চায়, ঝুঁকি নিতে চায়, কোনো অসুবিধা নেই। বাট আমি জানি না কোন এক রহস্যজনক কারণে। তবে এটা আপনি যেটা বললেন, আপনারা কি এরকম কোনো কথা বলছেন আপনাদের ফোরামে আওয়ামী লীগের নেতৃত্বের আমাদের সাথে কোনো কোনো ফোরাম ধরনের নাই ভাই, 9 মাসের আলোচনা হয়? কোনো ফোরাম নেই, এগুলো কোনো ফোরাম না। এখানে টেলিগ্রাম কতগুলো গ্রুপ আছে, এখানে বললে বলে আপনার হুকুমের অপেক্ষা আছি, আপনি হুকুম দিলে নেমে যাবো, আপনি শুধু একবার হুকুম দিয়ে দেখেন কি করি। তো নেতৃত্ব হুকুম অনেকবারই দিছে, কিছুই তো করে না, কেউ তো নামে না। কতগুলো তেলবাজ লোক, মানে বিনা পয়সায় তেল দেওয়ার একটা কালচার তৈরি হয়েছে না, কতগুলো তেলবাজ লোক এগুলোর মধ্যে ঢুকে বসে আছে। চিন্তার বিষয়। এই যে আজকে তো গোলাম রব্বানী, এই যে সাবেক ছাত্রলীগের সেক্রেটারি, ও দেখি সাহস করে একটা কথা বলে ফেলছে, আমি বুঝলাম না এত সাহস কোথার থেকে পাইলো। লেগে বলছে যে যেই দলের সভানেত্রীকে মানুষ আপা ডাকে, ফুফু ডাকে, সেই দলের সাধারণ সম্পাদককে স্যার ডাকতে হবে কেন? কাদের সাহেবকে কি সবাই স্যার ডাকে? তাই তো শুনে আমি চাচা ডাকি, সেটা তো ধরেন আমার আব্বা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আছে বলতেন, সেটা আমি। হ্যাঁ, অনেকে আছে যারা তেল মারার ধান্দায় থাকে, এরা চাচা হইলেও স্যার ডাকবো, যা লাগে তাই ডাকবো। কথা না, ঠিক না, ঠিক আছে। তবে এটা সত্য আওয়ামী লীগের এখন যারা নেতাকর্মী প্রত্যন্ত অঞ্চলে আছেন, দেশের ভিতরে আছেন, তারা কিন্তু একটা নেতৃত্ব বা একটা মুখপাত্র চাচ্ছে যে একদম পারফেক্টলি যিনি বলবেন এখন কি করণীয় বা কি করা উচিত। অবশ্যই, তার থেকে বড় কথা শুনেন, আপনি আমার কথাটা আপনার পছন্দ হবে না, আমি বলি ভাই, আপনি একটা কথা বলি, আওয়ামী লীগের কিন্তু কোনো দোষ নাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সরি, এটা তো ওই আমার ওই যে আহমদ ভাইয়ের আইফোনের মতো হয়ে গেল, আঙুলটার হাতটা বললে বেলুন উড়ে দেখি। হ্যাঁ, যেটা কি, হ্যাঁ, ওইটা যে মানে হ্যান্ড জেস্টার রিড করতে পারে তো আইফোন। আচ্ছা আচ্ছা, ওই যে একবার টক শোতে বলছিল না যে আমারটা ঘুরে না, আমারটা আইফোন, এরকম আর কি, আমারটা আইফোনে মানে ধরে এরকম করলে ওই যে থামস আপ চলে আসে। তো এখন এখন আবার হইতেছে না, যাক বেলুন চলে আসছিল। সরি, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসাবে তার তো একটা নীতি আদর্শের জায়গা আছে এবং একটা ইতিহাস আছে। এই দলের কিন্তু কোনো দোষ নেই। আওয়ামী লীগের তৃণমূলের যে কর্মী সারাদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেছেন, তারও কিন্তু কোনো দোষ নাই। আচ্ছা, এখন মানুষ তার দোষ যদি উঠবে না, দোষ যদি হইতে পারে, যদি হয়ে থাকে সেটা আওয়ামী লীগ সমর্থিত যে সরকার, সে সরকারের হয়েছে, ঠিক আছে? তাহলে আপনাকে
এটাকে একটু আলাদা করতে হবে। এটাকে আলাদা করতে হবে। 2 নাম্বার, যেখানেই যে কৌশলগত আপনি ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, সেটা গোপনে বা প্রকাশ্যে মানুষকে নেতাকর্মীদের বলতে হবে যে এই ভুলগুলো আর হবে না। তো তার মধ্যে একটা আমি মনে করি 2024 সালে নিজেরা এসো গান শিখি, এই যে নির্বাচনটা ছিল, এসো একজন একজনকে পানি দিয়ে গোলাগুলি করি, ওয়াটার পিস্তল দিয়ে খেলি, এটাকে টোটালি ডিজোন করতে হবে। যে আগামী দিনে এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা কোনোদিন নিব না, সেটা যেই প্রয়োজনই হোক। এই জায়গাটা পরিষ্কার না করা পর্যন্ত তৃণমূলের নেতা কর্মীরাও এখন ঐক্যবদ্ধ না। আমি আপনাদের সত্য কথাটা বলতেছি, এখনো ভিতরে কারণ ঐক্যবদ্ধ হবেন কিভাবে? কারণ একজন তৃণমূলের কর্মী তো এককভাবে স্বাধীন নন, এখানে একটা চেইন কাজ করতেছে, এত বছরের সম্পর্ক। কেউ কাউকে চাকরি দিচ্ছেন, কেউ কাউকে ডিলারশিপ দিয়েছেন, কেউ কাউকে টাকা দিয়েছেন, কাউকে স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থা করেছেন, কেউ কারো চাকরি পাওয়ার ক্ষেত্রে তদবির করে দিয়েছেন, কেউ কাউকে কমিটিতে পদ দিয়েছেন। সুতরাং এই যে এসো নিজেরা গান শিখি, খেলাধুলা করি, এই যে ঘটনাটা, এইটা আপনি যতক্ষণ না ডিজোন না করবেন, ততক্ষণ পর্যন্ত এই যে বিভক্তি তৈরি হয়েছে, এটা ঠিক হবে না। ঠিক একইভাবে এর আগেও বলছি যে স্থানীয় সরকার নির্বাচনেও যে বিভক্তি তৈরি হয়েছে, এটা যে আপনি আর কোনোদিন রিপিট করবেন না, এটা বলা, এটা বলতে হবে। আপনি মানেন বা মনে আপনার যাই থাকুক যে আচ্ছা এখন বলে নেই, পরে কোনোদিন ক্ষমতায় গেলে করেন না, তারপরেও বলতে হবে। আচ্ছা, এটা গেল এক। আর 3 নাম্বার যেটা সবচেয়ে বড় কথা, ঢাকা ছাড়া কোনোদিন রাজনৈতিক কোনো আন্দোলন বা সংগ্রাম তৈরি করা ইটস জাস্ট নট পসিবল। তার মানে ঢাকায় যারা প্রাণ বাজি রেখে রাজনীতি করেন, তাদেরকে বুঝতে হবে যে আগামী দিনে ঢাকার রাজনীতিতে ঢাকার মেয়র তারাই হবেন, ঢাকার এমপি বেশিরভাগ ক্ষেত্রে তারাই হবেন। যদি এটা তারা না বুঝেন, তাছাড়া আপনি রাস্তায় নামায় কাউকে দিয়ে ফাইট করাইতে পারবেন না। ওই টেলিগ্রামে সবাই তেল মারবে, আপা একটা নির্দেশ দিবেন, এই দেখেন আবার থামস আপ হয়ে গেছে আহমেদ ভাইয়ের মতো, আইফোন তো আঙ্গুলের করলে হয়ে যায়। আপা আপনি শুধু হুকুম দিবেন, আমরা করে ফেলবো, এই চলতে থাকে, কিন্তু রেজাল্ট আপনি কিছু পাবেন না। তো এই দেখেন আবার কি যে একটা মুসিবত, এটা অফ করে কেমন এটাও জানি না আমি। তো এখন কথা হইলো, এবং আরেকটা যে বলতে চাই যে আমাদের এই 9 মাসে বহু সুযোগ এসেছিল ঘুরে দাঁড়ানো, আমরা কাজে লাগাতে পারিনি। কেন কাজে লাগাতে পারিনি? এই অনুষ্ঠানে ওইটা বইলা খামা এমনি আমার অনেক শত্রু, আরো শত্রু বাড়বে, বাট কাজে লাগালে ভালো হতো। মনে প্রাণে ভেবেছিলাম, চেয়েছিলাম যে এই সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারবো, কিন্তু উই কুড নট। এবং আপনারা কাজে লাগাতে পারেন। এবং একটা জিনিস লক্ষণীয়, আপনাকে শুধু আজকে একটা কথা বলি, ধরেন আপনি, আপনার বয়স আমার বয়স দিয়ে এই জায়গায়, আপনি টকশো করছেন, বাংলাদেশের মানুষের জন্য করছেন, আপনাকে স্যালুট জানাই। ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও শত শত হাজার হাজার অনলাইনে প্রোগ্রাম হচ্ছে, জুমে হচ্ছে, টেলিগ্রামে হচ্ছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে, ফেসবুকে হচ্ছে, কিন্তু একটা যে লক্ষণীয় কি জানেন, কোন অনুষ্ঠানে জেনজি যাদেরকে বলা হয় তাদের কোনো উপস্থিতি নাই। এটা ঠিক না করলে তো আপনি, কারণ আমার তো চুল পাকছে, আরো পাকবে, আমার তো বয়স বাড়তেছে, আমি তো কখনোই তাকে ছাড়া দাঁড়াতে পারবো না। আমি মনে করি যে আওয়ামী লীগের অনলাইন যেসব অ্যাক্টিভিটি আছে, সেখানেও জেনজির পদচারণা বা তাদের উপস্থিতি, অংশগ্রহণটা অনেক বেশি বাড়ানোর চেষ্টা করা দরকার। ইফ নট, ইট কনভেজ এ ভেরি রং মেসেজ। আমার বয়স 80, আমি এখন যুদ্ধ করতেছি 25 বছর 26 বছর বয়সের ছেলের সাথে, এটা কোনো হিসাব হইল নাকি? শিওর আমি সেনাপতি, আমি আমার জায়গায় থাকবো, কিন্তু আমাকে এমন কোন লোককে সহ অধিনায়ক বানাইতে হবে যার বয়স ওই 25-26। রসিক ভাই, অনেক কথা হলো। এত ভালো কথা বলে, আগে আমাদের ছাত্রলীগের সম্মানিত সভাপতি ছিলেন, সাধারণ সভাপতি ছিলেন, এমপি ছিলেন, হ্যাঁ, আমার বাবার সাথে ছিল, মারাত্মক কথা বলেন। আমি বিমোহিত হয়েছে এই কথা শুনে। আজকে তাকে তো আমরা আমাদের দলে রাখতে পারিনি, এখন বিএনপিতে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়ে গেছে।
এখন এই এত বয়সে উনি টক শোতে যান, প্রতিটা কথা প্রাসঙ্গিক বলেন, যুক্তিসঙ্গত কথা বলেন, কিন্তু এই ধরেন জেনজির কাছে প্রায় আমি দেখি অপদস্থ হইতে হয়, অপমানিত হয়ে যেতে হয়। তার মানে কি? তার মানে নতুনকে সুযোগ দিতে হবে। সবসময় সব কথা নিজেরা বলতে পারবেন না। জি জি জি। আপনি আবার রাগ করলেন দর্শক, নাকি আমার কথায়? না না না, আমি রাগ করি না। আমারও জেনজির বয়স নেই, আমিও শেষ হয়ে গেছি, ঠিক আছে। জেনজি জেনজি আমরা দুই একটা, ওই যে দিলীপ কুমার, জেনজি তো ছাত্রলীগ, তারা আছে তো, ছাত্রলীগ কই? এই যে আরেকজন যুক্তি প্রশ্ন না, করেছেন, ওদের ওদের টাকলু। অংশগ্রহণটা বেশি দেখা যাচ্ছে না, এটা বললাম, ওটা বাড়াতে হবে। সেটাই আপনি পারভেজ। অন গ্রাউন্ড যখন রাজনীতি করতে যাবেন, এটা জেদের বিষয় না, জি তখনও নিরাপত্তার প্রয়োজন আছে। আপনি যত বড় বীর বাহাদুরি হন, জি ওগুলো জি চাবাবাজের কথা শোনার সময় নেই। জি অন গ্রাউন্ড রাজনীতি করার নিরাপত্তা, রাজনীতি করার গতিশীলতা, রাজনীতি করার ক্ষিপ্রতা, রাজনীতি করার তীব্রতা, এটাকে বজায় রাখতে হইলে নতুন প্রজন্মের কোনো বিকল্প নাই। যারা এটা মানে নাই। না, তাদের রাজনীতি নিয়ে কথা বলার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। ওকে ওকে ওকে, আমরা ঠিক আছে, আমরা শেষের দিকে চলে এসেছি। পারভেজ আলম, টাকলুর মাথায় হেডফোন, যে টাকলু বলে যদি আপনার শান্তি লাগে বলুন, অসুবিধা নেই। আর হচ্ছে যে, হ্যাঁ, ইফতেখার জাবের হাসিনাবিহীন আওয়ামী লীগ ফিরে আসবে, তবে তবে কি সেটা বলতেন পিয়ালিয়া লায়লা, তিনি বলেছেন প্লিজ ডোন্ট ব্রিং টু ইউর শো এনিমোর। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ইফতেখার কাকে জাবের হাসিনাবিহীন, হ্যাঁ, কাকে ব্রিং টু ইউর শোকে? কি বললো ওই যে এনিমোর, আচ্ছা, অনুষ্ঠান মনে দেখতে চায় না, ঠিক আছে। আচ্ছা, ওকে। উম, আচ্ছা, অনেকে বলে, অনেকে আমাকে টাকলা বলেছেন, ঠিক আছে। আমাদের ওই যে রাশেক ভাই সম্পর্কে অনেক ভালো কথাও বলছেন অনেকে। ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। এইভাবে চলতে থাকবে। তবে যে কথাটি আমাদের আজকে সামারি, সেটা হচ্ছে আওয়ামী লীগের একজন মুখপাত্র দরকার, যিনি সঠিক নির্দেশনা দিবেন, নেতৃস্থানীয় নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যিনি কথাগুলো বলতে পারবেন গুছিয়ে, এবং নেতা কর্মীরা যার উপর বিশ্বাস রাখবে, আস্থা রাখবে, তিনি কথাগুলো বলবেন, এবং তার কথা অনুযায়ী আওয়ামী লীগকে, ছাত্রলীগ তো নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে চলতে হবে। কিন্তু এই না হলে বিশৃঙ্খল ভাবে এখন আওয়ামী লীগ যেভাবে মাথা রাস্তায় নামে বা কথা বলে, নিজেরা নানান ষড়যন্ত্রের শিকার হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, মব ভায়োলেন্স করা হচ্ছে, সন্ত্রাস করা হচ্ছে, এটা চলতে পারে না। আমার মনে হয় রসিক ভাইও যে কথাটি বলেছেন, ঠিক আছে, আপনার রিয়েলাইজেশন থেকে আপনি অনেক কথা বলে যাচ্ছেন, সত্য কথা বলছেন, না, ঠিক আছে। আরেকটা কিন্তু কথা অনেকের আমার আবার বাদ সেটি চলে ভালো যাবে, লাগে। একটা কথা আমি একটু বলতে চাই। হ্যাঁ, জি যেই কারণে আমাদের রাজনৈতিক মোমেন্টামটা তুলতে কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে, দেখেন, ওই 70-এর দশকে বা 60-এর দশকে বঙ্গবন্ধুর হাত ধরে তারাই আওয়ামী লীগের নেতৃত্বে আসতেন, যাদেরকে জি তাদের এলাকা এবং তাদের আমাদের দেশের মানুষ খুব ভালোভাবে চিনতেন। যার দরুন তাদেরকে যখন গ্রেপ্তার করা হতো বা কোনো মিথ্যা মামলা দেওয়া হতো, অটোমেটিক্যালি একটা সহানুভূতি বা একটা সিম্প্যাথির জায়গা তৈরি হয়ে যেত। আজকে যারা মানে সোকল একটা ধরেন নেতৃত্বের জায়গায় আছে বা নেতৃত্বের অথরিটি নেই, এদেরকে অ্যারেস্ট করলে কোনো সহানুভূতি তৈরি হয় না, কারণ এদের তো কেউ চেনে না, এদেরকে তো কেউ জানে না। তাদেরকে চিনছে মন্ত্রী হওয়ার পরে। কি মন্ত্রী? মাখন, কি বল্টু, পল্টু। আগে তো কিছু ছিল না। বঙ্গবন্ধুর সময় ট্রেনটা ছিল আগে নেতা হবেন, আগে দেশের মানুষ আপনাকে চিনবে, জানবে, তারপরে আপনি মূল্যায়িত হবেন, মানে কি বলে, আপনার নির্বাহী ক্ষেত্রে যে মন্ত্রী হলেন বা হয়তোবা সংসদ নির্বাচন করে সংসদ সদস্য হলেন। কিন্তু এত ট্রেন্ড উল্টা। এখন যে অ্যারেস্ট হচ্ছে, সে লোক যত ভালোই হোক বা নিরপরাধ, তার জন্য কোনো সহানুভূতি তৈরি হয় না, কারণ দেশের মানুষ চেনে না তো তাকে, কোনো কানেক্টিভিটি তো নাই। রাশেক ভাই, এই কথাগুলো কি আপনি মানে সংগঠিত ছিলেন যখন 24-এর আগে কথাগুলো আপনাদের ফোরামে আলোচনা হতো বা হ্যাঁ, কথাগুলো আপনি, উঠতো, আমাদের কোনো ফোরাম ছিল বলতেন? না, আলাপ করার কোনো ফোরাম ছিল না, দিস ইজ রং। কখনো ছিল না? না, কখনোই ছিল না, কখনোই ছিল না। আপনি আওয়ামী লীগের সত্য কথা বলতে গেলে নিগৃহীত হয়েছে। আপনি এখানে যে ডক্টর কলিমুল্লাহকে নিয়ে আসেন না মাঝে মাঝে, হুম 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 তো হুম ধরেন ডক্টর কলিমুল্লাহ কি দীপু মনির যে শিক্ষা ব্যবস্থার যে অবদান, সেটা নিয়ে উনি আলাপ করছিলেন না, পুরস্কার পাইছেন না উনি। হুম 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 হুম। তো কথা হচ্ছে, আপনি যখনই সত্য কথা বলছেন আপনি পুরস্কার পাবেন, এটাই বাস্তবতা। আপনি মনে করেন ডক্টর মঞ্জুরে, যে নদী রক্ষা কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, উনি তো, ছিল। আমি আমি যতটুকু জানি, ভুল না করলে
মানে বঙ্গবন্ধুর পরিবারের আত্মীয় স্বজনদের নিকট আত্মীয়, শিক্ষিত মানুষ, পিএইচডি করছেন আমেরিকা থেকে। তো আপনি বলেন তো তার ক্রাইমটা কি ছিল? সে যে নদী রক্ষা চেয়ারম্যান থেকে বাদ পড়ে গেল কারণ সে দীপুমনির বিরুদ্ধে কথা বলছে যে বালু তুলে এলাকায় কিছু রাখতেছে না। এখন এই এক মন্ত্রীর বিরুদ্ধে কথা বলার জন্য যদি একটা নদী রক্ষা কমিশন, কথা বুঝেন, কমিশন, সে কমিশনের চেয়ারম্যান যে বাদ পড়ে যায়, এটা এর চেয়ে বড় উদাহরণ তো দেওয়া লাগে না। ধরেন আমরা আমি তো বলছি ইউটিউবে রাশেক রহমান লিখলে আপনি আমার চ্যানেল পাবেন যেখানে 2 থেকে 3,000 আমার বক্তব্য, পাবলিক বক্তব্য রয়েছে, এবং কোথাও আমি আজকে যা বলছি ব্যতিক্রম কিছু বলিনি, সবসময় এই কথা বলেছি। এবং আজকের এই দিনে যে আমরা উপস্থিত হবো, এই অবস্থা যে আমাদের হবে, এটাও আমি বলেছি। সেজন্যই হয়তোবা বিভিন্ন ভাবে আমি নিগৃহীত হয়েছি, কিন্তু সেটা তো আমি এখন আওয়ামী লীগ ক্ষমতায় চাইলেও বলতে পারি নাই, কারণ আমারও তো ঘাড়ে কয়টা মাথা আছে এটা হিসাব করে চলতে হইতো, কিন্তু বলি না, এটা তো সঠিক না, আমরা তো বলেছি। আপনি মনে করেন শরীফার যে ঘটনা যেটা তৈরি হলো, সেই ঘটনা তৈরি হওয়ারও 15-20 দিন আগে যাকে বললে কাজ হবে তাকে আমি বলেছি, কিন্তু আমাদের তো বয়স কম, কথা তো যদি বলে যে আচ্ছা বাধ্য আছে, চিন্তা করার দরকার নেই, কি বলবেন? ঠিক আছে, all I am trying to tell you যে আশাহত হওয়ার কিছু নাই। মানুষ পড়ে যাওয়ার পরেও তো উঠে দাঁড়ায়, বরঞ্চ আরো জোরালো ভাবে উঠে দাঁড়ায়। এগিয়ে যাওয়ার কথাই বলতে হবে এখন। আপনি যে পড়ে গেছেন, এটা স্বীকার না করেন তো উঠে দাঁড়াবেন কেমনে? নোয়েল গ্যালাগার নামে একজন গীতি কবি ছিলেন, তার ব্যান্ডের নাম ছিল ওয়েসিস। যুক্তরাজ্যে আওয়ার ফ্রেন্ডস ফ্রম দ্য নর্থ নামে একটা নাটকের ভিতরে সে একটা গান লিখেছিল। গানের ভিতরে সে বলতেছে যে আমি প্রতিদিন বিছানার মধ্যে শুইয়া বিপ্লব করতেছি। তো চোখ বন্ধ করলে বিপ্লব কেন? বিপ্লবের বড়টাও করা যায়, কিন্তু বিছানায় শুয়ে আছেন তো ভাই। আচ্ছা রাশেক ভাই, সিঙ্গারের কথা যেটা আপনি বললেন, আপনি তো গান করতেন এক সময়, না? খুব ভালো গান করতেন, শুনছি, আমি শুনেছি, আমি দেখি নেই, কিন্তু আপনার গানও আছে, আপনার ইউটিউবে আছে সম্ভবত। হ্যাঁ, এই গান কখনো অনলাইনে গান নেই না? আমরা তো শেষ হয়ে গেছে, দেশ নিয়ে আর আলোচনা করতে চাই না। ঠিক আছে, গান আমাদের তো গান বেজেই গেল। আচ্ছা, আমাদের বিশ্বাস, আমাদের অঙ্গীকার, আমাদের স্বপ্ন, এটা কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আপনাকে আসলে ভাষায় বোঝানো যাবে না। যাক, আওয়ামী লীগকে এখন ঘুরে দাঁড়াতে হবে, এটাই সত্য। ঠিক আছে, অনেক কথা বলেছেন, আপনি পড়ে গেছেন, এটা স্বীকার করতে হবে। শুয়ে আছেন, হ্যাঁ, ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সপক্ষ শক্তি আওয়ামী লীগকেই বুঝায়। আওয়ামী লীগকে সবাই কলঙ্কিত করেছেন গত 16 বছর, যে এই আওয়ামী লীগ কিছু বুঝে না, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, জয় বাংলার কথা বলে। কিন্তু সত্যিকার অর্থে এখন দেখা যাচ্ছে যে না, আওয়ামী লীগই বলতো স্বাধীনতার সপক্ষে কথা, আওয়ামী লীগই স্বাধীনতার, মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগানটা দিত, অন্য কেউ এখন আর দিচ্ছে বলে তো আমরা জানছি না, বুঝতে পারছি না। এখন যারা করতেছে অন্যভাবে, ভাই আপনিও এটা করেন না, এই জিনিসটা করেন না। জি, এরা পোট্রে করতেছে, এরা দেখাচ্ছে যে আওয়ামী লীগ স্বাধীনতার কথা বলতো নিজের ব্যক্তি স্বার্থে, এই কথাটা বলছে। হ্যাঁ, আপনি ভাই এটা 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 আপনি এড়িয়ে যান না। না, কিন্তু একেবারে আজকে ওরা সুযোগ পাচ্ছে। শুনেন, বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন করতে গিয়ে কত হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন? না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু উঠাইলেন না নামাইলেন? নামানো হইলো, অনেকেই বিরক্ত হয়েছে তখন, অনেকে বিরক্ত হয়েছে তখন। 2 বছর যাবৎ আওয়ামী লীগের এই পা ফাটা তৃণমূলের কর্মীটাই নির্মোহভাবে, নিঃস্বার্থভাবে বঙ্গবন্ধুর কথা বলে, শেখ হাসিনার কথা বলে, আওয়ামী লীগের কথা বলে, দেশের কথা বলে। ওই জায়গাটা আমরা চলে যাই। আমরা কেন এত প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি, আমাদেরকে তো ফিল করতে হবে। এটা নিয়ে তখনই কথা উঠেছিল যখন 2 বছর ব্যাপী সামনে নিয়ে আসতে হবে যারা কোনোদিনও বঙ্গবন্ধুর নাম বিক্রি করে 1 টাকা ইনকাম করে নাই। আপনাকে এমন সব লোকজনকে সামনে আনতে হবে যেই লোক 1971 সালে যুদ্ধের কথা বলে 1 টাকার সুযোগ নেয় নাই। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আপনার তৃণমূল বা বঞ্চিত বা নির্যাতিত বা অবহেলিত নেতা কর্মী যারা আছেন তাদের কথা বলা হয়, তাদেরকে যদি আবার সুযোগ দেওয়া হয়, তারা কি আবার এই গতানুগতিক আমরা যাদেরকে দেখছি এদের মতো হয়ে যাবে?
এবং সবাই তো হয়েছে। আমি 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 জ্যোতিষী নেই, তবে নেতৃত্বের জায়গায় যদি আপনি শক্ত থাকতে পারেন, দুষ্টের দমন শিষ্টের পালন যদি আপনি করেন, কিছু লোক দুষ্ট হবে কিন্তু সবাই তো হবে না। এর তো উদাহরণের কোনো কমতি তো পৃথিবীতে নাই। জি জি, ঠিক আছে মালয়েশিয়া রাশিক। মালয়েশিয়া তো ইজ এ ভেরি করাপ্ট কান্ট্রি, whether you like it or not, but fact of the matter remains, মাহাতির মোহাম্মদকে তো আপনি কিছু বলতে পারতেছেন না। না, ঠিক সে আছে। যখন লাঠি ধরতেছে তখন সব টনটনা করে ফেলতেছে, আবার ছাড়তেছে, হুম, আবার অন্যরকম হচ্ছে। ঠিক আছে না? হুম, 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 তো ঘটনা হচ্ছে যে আপনার সব ধরনের উদাহরণই তো পৃথিবীতে রয়ে গেছে। সিঙ্গাপুরের লি কুয়ান ইউ কি আপনি তাকে নিয়ে কোনো কথা বলতে পারতেছেন? না, তাকে চিনেও না কেউ, চিনেও তাহলে না সবাই কি। চিনে। He's the না father না, of- মানে মানে না, আমি সেটা বলছি না। মানে এখন যে সিঙ্গাপুরে যিনি আছেন বা অতীতে যারা ছিলেন, তারা তো জানে, ইতিহাস তো জানা আছে। না, লি কুয়ান ইউর কিন্তু ছেলে তো সিঙ্গাপুরের দায়িত্বে ছিল, হুম, কিন্তু হুম, উনি হুম, তো ধরেন ওনার দলের লোকদেরকে লি কুয়ান ইউর 50 বছর পূর্তি উদযাপন করতে দেয় নাই। না, সেটাই গোপনে নীরবে কাজ করে যাচ্ছে, তাছাড়া নাম দেশের তো হারায় নাই, ডেভেলপমেন্ট। নাম তো দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হুম, আপনি হুম, মনে করেন কামাল আতাতুর্কের নাম মোছার জন্য তার্কিতে যথেষ্ট চেষ্টা চলছে না? হুম, হুম, যেই 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 কামাল আতাতুর্ক এয়ারপোর্ট আগে আপনি আমি ল্যান্ড করতাম, সেখানে তো এখন ল্যান্ডও করতে পারেন না, তাই না? আপনি নাম বুঝতে পারছেন নাকি কামাল আতাতুর্কের? পারবেন? কোনোদিন পারবেন না। তো কথা হচ্ছে যে, যে মানুষ হৃদয়ে ঢুকে যাবে, যে মানুষ আপনার পরিচয়ের একটা অঙ্গাঙ্গী অংশ হয়ে যাবে, যে মানুষ আপনার উদ্ভাসের জন্য বিরাট বড় কৃতিত্ব বা অংশীদারিত্ব তার থাকবে, তারে আপনি বুঝবেন কিভাবে? আবার তার জন্য এত কিছু করতেও হয় না। মানে না না, তাকে সেটা তিনি তো সেটা তো খন্দকার ইসমাইল করবে। খন্দকার ইসমাইল যখন তার অনুষ্ঠান চালাইয়া 10 মিলিয়ন $20 মিলিয়ন আয় করবে, সেখান থেকে সে বলবে যে আমি বঙ্গবন্ধুকে এত ভালোবাসি, আমি ওনার জন্য একটা মেমোরিয়াল বানাবো, আমি ওনার জন্য একটা মূর্তি বানাবো। সেটা তো কেউ হাত দিতে পারবে না, ওটা তো আপনার নিজের জিনিস। একজন শিল্পী তার নিজের রং তুলির ছোঁয়া দিয়ে উনি কোন স্বার্থ ছাড়া বঙ্গবন্ধু যেটা যেটা আমাদের শাহাবুদ্দিন সাহেব করেন, শাহাবুদ্দিন আপনি কি ওনারা বুঝতে পারবেন? পারবেন না। তো ছবি আঁকার মধ্যে ভালোবাসা থাকলে বোঝা যায় যেটা ভালোবাসা থেকে গেছে, তাই না? আমি বলতে চাচ্ছি কি যে এত বেশি উদযাপিত একজন মানুষ মানুষের মনে হবে, হৃদয়ে হবে, যে তার জন্য পার্থিব কোনো হস্তক্ষেপের প্রয়োজন হবে না। আপনি আপনি মনে করেন আল্লাহ আমার রক্ষা করেন, মানে আল্লাহ তো নিজের পথ দেখাইতেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় মূর্তি কোথায় ছবি, হযরত মুসা আলাইহিস সালামের কোথায় মূর্তি কোথায় ছবি, যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের কোথায় মূর্তি কোথায় ছবি, ইব্রাহিম আলাইহিস সালামের কোথায় মূর্তি কোথায় ছবি। কিন্তু তারা সবাই বিখ্যাত আলোচিত। অথবা একটু নাইমে আসি, এই যে একটু আগে আউলিয়ার কথা বললাম, নিজামুদ্দিন আউলিয়ার মূর্তি ছবি দেখছেন নাকি আপনি? নাম কি মুছে গেছে? তো হযরত শাহজালাল, আপনি কি মাজার ভাঙলে কি নাম মুছে যাবে? তো আমি যে বলতেছি যে নেতাজি সুভাষ বোস কয়টা মূর্তি আছে ভাই? কয়টা ছবি দেখছেন? আপনি বুঝতে পারবেন নাম কোনোদিন? ইজ ইট পসিবল? আপনি সর্দার প্যাটেলের বিরাট বড় মূর্তি একটা বানাইছেন, বিশাল বড় মূর্তি। আপনি পারছেন নাকি মহাত্মা গান্ধীকে ছাড়া যেতে? আপনি পারছেন নাকি কি বলে সুভাষ বোসকে ছাড়া যেতে? তো তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের এত অনিশ্চয়তায় থাকতে হবে কেন, আমি তো ঠিক বুঝতে পারছি না। কিন্তু প্রতিটা জায়গায় আমার পয়সা বানাইতে হবে, এর জন্য আজকে আমরা দায়ী। আমরা পয়সা করে দেন আপনারা, আমরা তো এটার জন্য দায়ী। আপনি প্রত্যেকে বঙ্গবন্ধুর নাম নিয়ে একটা করে প্রকল্প বানায়, প্রজেক্ট বানায়। ওয়াই? কিসের জন্য এটা হবে? আপনি ধরেন বাংলাদেশের একটা বিরাট বড় পুরস্কারের জায়গা ছিল বেগম রোকেয়া, ঠিক আছে? তো বেগম রোকেয়া জাতীয় পদক জীবনে কোনোদিন তার জন্মস্থান থেকে দেওয়া হয়নি। আমরা কি আমাদের জায়গায় ঠিক আছি? আপনাকে ক্ষমতায় যেতে হবে, এই জন্য কোনো অন্যায় দাবি সেটাকে আপনাকে সমর্থন করতে হবে। ধরেন এই যে এখন আমি এটা বলে ফেলি, আল্লাহ আমার কপালে কি আছে, এই যে সরকারি কর্মকর্তারা যে আন্দোলন করতেছে, আমি ইউনূস সাহেবকে সমর্থন করি না, কিন্তু দেশের মালিক জনগণ এবং তার দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি, কোন সরকারি কর্মকর্তার চাকরি কেন ইয়ে করা যাবে না? তাহলে আপনি মেজর জেনারেল জিয়াউর রহমানের হ্যাঁ না ভোটের মতো ভোট করবেন, চাকরিতে থেকে যাবেন। তাহলে আপনি এরশাদ সাহেবের মতো বানানো ভোট করবেন, আপনি চাকরিতে থেকে যাবেন।
তাইলে আপনি 2024 সালের মতো নির্বাচন করবেন, আপনি চাকরিতে থেকে যাবেন এই জন্যে? কিন্তু আমাকে ক্ষমতায় যেতে হবে, সুতরাং আমি একটা অন্যায়কে হইলেও সমর্থন করবো। হয় কি, ওই যখন আমরা বেশি সত্য কথা বলতে যাই, তখন অনেকে সত্যটা ধারণ করতে পারে না। আপনি মনে করেন খন্দকার ইসমাইল কি এমনি এমনি বিদেশে এসে থাকতেছে নাকি? যদি আমার দেশে আমলারা এত ভালো দেশ চালায় থাকে, তাহলে আপনার মতো এরকম ট্যালেন্টেড লোক যারা এক নামে বাংলাদেশে সবাই চিনে, তা আপনি ছাইরা বিদেশে আছেন কেন? আপনি মনে করেন প্রাণ আরএফএল গ্রুপের মতো একটা সফল গ্রুপ, যারা বাংলাদেশের বাইরেও ব্যাপক তাদের কর্মকাণ্ড, সানি ভাই, হ্যাঁ, ওনার ওনার ভালো নাম হচ্ছে আসান চৌধুরী, পুরো নামটা তো মনে নেই, আমি ছোট বাচ্চা সানি ভাই বলি। ধরেন এই যে ভদ্রলোক মাইক ধরে বলে যে ভাই আমাদের বাঁচতে দেন, কারে বলে? আপনারা আমারে? আমি তো প্রাণের আম সত্য খাইতেছি, বলতেছে ওই সরকারি কর্মকর্তারা যে ভাই আল্লাহর বাস্তে ফাইলটা ছাড়েন। কি ভাই, অ্যাপেক্স এর মঞ্জুর হিসেবের ছেলে নাসিম মঞ্জুর ওয়ালটন থেকে লেখাপড়া করে আসছে, সে কি বাংলাদেশে কি রক্ত চুষতে আসছে? সে তো একটা গ্লোবালি একসেপ্টেড ব্র্যান্ড বানায় ফেলছে, যার জুতা ইটালিতে যাচ্ছে, যার জুতা ফ্রান্সে যাচ্ছে, যার জুতা আমেরিকা যাচ্ছে। সে যখন এরকম হাত জোর করে বলে মানুষ যে আমরা বাঁচতে দেন, সে কি আপনারা মানে বলতেছে নাকি? আপনি মনে করেন আকিজ গ্রুপ, আমার আওয়ামী লীগে তো আকিজ গ্রুপের একজন এমপি ছিলেন, এখন একজন বাণিজ্য উপদেষ্টা আছে না, তো তারা যখন হাত জোরে বলে বাঁচতে দেন, তখন কি কাকে বলে? আপনাকে আমাকে নাকি ওই আমলাদেরকে বলে? কিন্তু আজকে এমন এক অবস্থা, আওয়ামী লীগ, বিএনপি, আপনার কি বলে যে জাতীয় পার্টি, জামাত ইসলামী, এমনকি কমিউনিস্ট পার্টি, জাসদ, সবাই এমন ভাবে আজ দেশ দ্বিধাবিভক্ত যে যদি কোনো ব্যক্তি 10 জন লোকের মাঝে বায়ু ত্যাগও করে এবং দুর্গন্ধে যদি টিকার উপক্রম নাও হয়, তাও একজন বলবে না উনি তো ভালো কাজ করেছেন, ওনার গন্ধটা গোলাপের মতো লাগছে, আর তোমার না না উনি খুব অন্যায় করেছেন। জাস্ট রাজনৈতিক বিভক্তির জন্য যেটা সঠিক নয়, সেটাকে কেউ বলবে সঠিক, কেউ বলবে বেঠিক, এবং আমরা এটা এন্ডোর্স করতেছি। আপনার যে আমি একটু আগে একটা কথা বললাম, ওইটা উত্তর আপনি কেন এখানে কেউ দিতে পারবে না, যে 71 সালের স্বাধীনতা যুদ্ধে একজন সাধারণ মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর মেশিন গান, রকেট লঞ্চার, ট্যাঙ্ক দেখার পরও ভয় পাইল না, সে অকাতরে ঝাঁপাই করতে বললো। তাহলে আজকে এত সার্বভৌমত্ব বিপদের মধ্যে এত কিছু, কেউ রাস্তায় নামতেছে না কেন? একজনের প্রশ্ন করছে, আপনি আওয়ামী লীগের সময় টক শো করেছেন, অনেক টেলিভিশন চ্যানেলে কথাগুলো বলেছেন, সেখানে তো আওয়ামী লীগের ফেভারেই কথা বলেছেন, আওয়ামী লীগের যে অপরাধগুলো বলা হচ্ছে। যিনি বলতেছেন ওনাকে সম্মান প্রদর্শন করে বলি, উনি আমার কোন প্রোগ্রামে মন দিয়া শোনেন নাই। আচ্ছা, আমার প্রত্যেক প্রোগ্রামে কোনোদিন কোন ব্যক্তি আওয়ামী লীগের নাম ব্যবহার করে অন্যায় করেছেন তাকে আমি সমর্থন করি নাই এরকম একটা টক শো দেখাতে পারবে না। তবে হ্যাঁ, করা উচিত নয়, করা উচিত। তবে হ্যাঁ, বঙ্গবন্ধুর প্রশ্ন উঠছে, অফকোর্স আমি এখনো ওনাকে যেভাবে ডিফেন্ড করে কথা বলবো তখনও বলছি। যখন বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস নিয়ে কথা উঠছে টক শোতে, তখন আমি কি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো? কোনোদিনও বলবো না, আজও বলবো না, কোনোদিনও বলবো না। এটাই বাস্তবতা। আপনি যদি আপনি বলেন যে হ্যাঁ পেট্রোল বোমা দিয়ে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে, আমি সেটা সমর্থন করবো নাকি? কখনোই করবো না। কিন্তু কিন্তু আমার একজন মন্ত্রী উনি মারা গেছেন, একটা উদাহরণস্বরূপ বলি, জাতীয় মাতৃদুগ্ধ দিবস থাকে না, আন্তর্জাতিক মাতৃদুগ্ধ দিবস, হ্যালো, উনি এক প্রোগ্রামে গেছে, ইটিভিতে, পান্না সাহেব উপস্থাপক, ভালোই উপস্থাপনা করতেন, এখন তো করছেন আবার ইটিভিতে। আমার মনে জিজ্ঞেস করলেন যে আপনাদের একজন মন্ত্রী বললেন যে বেশি বেশি করে মাতৃদুগ্ধ সেবন করলে নাকি সন্ত্রাসী হওয়া থেকে বিরত থাকা যায়। আমি কি ওখানে মন্ত্রী সাহেবকে সমর্থন করছি? হ্যাঁ, আপনার লাস্ট একটা জোকার, এই যে খাদ্যমন্ত্রী ছিল, হ্যাঁ, সে ওই মাঝখানে একটা কমেন্ট করলো কি চাউল কম খান তাইলে তো দাম কমে যাবে। আমি তো পাগলে কিনা কয় ছাগলে কিনা এই কথাই তো বলেছি সময় টিভিতে। উনি আবার কোনো টক শোই দেখেন নাই। বেশিরভাগ লোক যারা আপনার এখানে কমেন্ট করে, দে ডোন্ট নো এনিওয়ান। এই সোশ্যাল মিডিয়ার যুগের এটাতে বিপদ, মানুষকে না চিনে না বুঝে, হৃদয়ের কথা না বুঝে একটা কথা বলে দেয়। এই যে আপনারা বললো টাকলা, যে বেটা আপনাকে টাকলা বলছে, চাচা মামা কেউ টাকলা নাই, হে বেটার আব্বাই টাকলা হয় নাই, এই বেটা নিজে বলে টাকলা হইবে না, দাঁত পড়বে না, ওর বা চিন একটা কুরুচিপূর্ণ একটা লোক। হ্যাঁ, কি বলেন আপনি? এর শ্বশুরের টাক পড়ে নাই, এর সামনের পোলাও যখন টাক করে যাবো তখন কি করবো? পোলারে কইবো টাকলা পোহা, টাকলা ছেলে আমার? এই হলো আমাদের দেশের অবস্থা।
না, আমি বলেছি যে আপনার বলে যদি ভালো লাগে আপনি বলেন, না কিন্তু আপনি তো ভালো এটা তো করছেন, আমার আপনি আমাকে এইটা প্রশ্ন করে ঘামাই ফেলতেছেন। ওখানে উনি খুঁজে পাইছে এইটা, উনি দেশ আওয়ামী লীগ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার কিছু খুঁজে পাচ্ছেন, উনি আপনার টাক খুঁজে পাইছে। এই হলো বাংলাদেশের অবস্থা। আমি তো আপনাকে এটা বললাম। এবং কালকে ঠিক আমি আছে। একটা ভিডিও ক্লিপ দেখছি যে হুম, করাপশন ইজ নট ব্যাড। কথাটা বুঝলেন? করাপশন ইজ ব্যাড, নট ব্যাড। দুর্নীতি খারাপ নয়, অ্যাজ লং এজ আই এম পার্ট অফ ইট। ততক্ষণ দুর্নীতি খারাপ নয় যতক্ষণ আমি দুর্নীতির অংশ বটে নিজে। তা আপনি সেই আচ্ছা দেশের আচ্ছা, সরকারি কর্মকর্তারা ঠিক করবেন কেমনে? কিভাবে ঠিক করবেন? ঠিক আছে। তো রসিক ভাই, আমাদের আমাদের আজকে লং টাইম 1 ঘন্টা 12 মিনিট হয়েছে। আপনি চমৎকার বলেছেন, অনেক দিক নির্দেশনামূলক কথা আছে আপনার, অনেক পজিটিভ কথা আছে, সেগুলো কিন্তু আসলে হ্যাঁ, এগুলো সবার মধ্যেই এই প্রশ্নগুলো তৈরি হয়েছিল, কিন্তু 16 বছর অনেকে হয়তো আপনারা বলেননি, কিন্তু আপনি আপনার টকশো গুলোতে আমরা হয়তো সেটা ফলো করেছি। আমাদের কোনো ফোরাম ছিল না, আমার যেটুকু ফোরাম পাইছি আপনার আমি খুব জোরে সোরে বলছি, নাহলে তো হারাই যেতাম। আপনি কি মনে করেন ফোরাম ছিল যে না এই সেটা পরিমাণ বলছেন? শত্রু ভাবাপন্ন লোকের সম্মুখীন আমি হয়েছি গত 16 বছর? এটা আমি আমার আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে একটা শক্তিশালী অবস্থানে আছি বলে আমার কিছু করতে পারে না, নাহলে আমার খুঁজে পাইতেন না আপনারা। কি বলেন, কি অবস্থা, কি আচ্ছা, করে নাই? আচ্ছা, পত্রিকা থেকে শুরু করে কোন জিনিস ব্যবহার করে নাই আপনি মনে করতেছেন? আচ্ছা। আমি তো আমরা আপনাকে ছোট একটা কথা বলে আমার প্রোগ্রাম শেষ করে দিব। ধরেন আমার আব্বা এবং আমার খালু, তো আমার আব্বাকে তো অনেকেই আপনারা চেনেন, আমার খালুকে না চেনার কথা জানি, না? উনি ফ্রান্স থেকে, আপনার মা আপনার হ্যাঁ, আম্মাকেও চিনি। তা আমার খালু ফ্রান্স থেকে অর্থনীতিতে পিএইচডি করছেন, 6টা ভাষায় কথা বলতে পারেন, অসম্ভব শিক্ষিত মানুষ, শৌখিন মানুষ। আমার আব্বা আর ওনারা দুইজনে মিলে 95 সালে 1995, তখন তো আওয়ামী লীগ সরকারে না, তখন তারা বোয়িং 747 দুইটা প্লেন কিনা তারা প্রথম বাংলাদেশের বেসরকারি পণ্যবাহী এয়ারলাইন্স বানাইলো। চালাইতে পারে নাই, লস হয়েছে, বন্ধ করে দিতেছে। কিন্তু জিনিসটা আমি বলছি কেন, আমি তার ছেলে, আমি হেলিকপ্টারে চললে পত্রিকায় নিউজ করায়, আর 2 দিন আগে খাইতে পারতো না, সিরা লুঙ্গি পরে ঘুরতো, নেতা হওয়ার কারণে চুরি করে পয়সা বানাইছে, হেলিকপ্টারে গেলে কোনো অসুবিধা নেই। দিস ইজ হোয়াট ওয়াজ গোয়িং অন। আপনি বুঝেন কথাটা? জি, জি। ধরেন আমার দাদা 1927 সালে ম্যাথমেটিক্সে মাস্টার্স করছে, 1927 সালে। আমি তার নাতি, আমি হেলিকপ্টারে নিউজ করাই। আমি যে বলতেছি, আমি আমার ব্যবসায়িক কাজে হেলিকপ্টার চলে কি সাথে আমার, আমি তো আমার হালাল টাকা, আমার তো সরকারি কোনো পদ পদবিও ছিল না। বাট দিস ইজ ওয়ের দ্য জেলাসি লাইট। এই অবস্থা ছিল দলের ভিতরে। আমার নানা তো অবিভক্ত পাকিস্তানের পুলিশের আইজি ছিল, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আমি আজকে কথাটা বলতেছি যে আমাদের রাজনীতি কোথায় গেছে, যে আমাদের দেশের রাজনীতির স্ট্যান্ডার্ড ঠিক হচ্ছে এমন সব লোকদের দ্বারা যাদের নিজেদেরই কোনো স্ট্যান্ডার্ড একসময় ছিল না। এবং অ্যাকচুয়ালি শেরে বাংলা, একে ফজলুল হক, এই যে যেই সংস্কারগুলো করেছেন, এগুলার সুদূর প্রসারী ফলাফল হচ্ছে বাংলাদেশে আজকে সমাজের টোটাল যে বস্ত্রহীনতা, যে ফ্যাব্রিকটা যে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, এটা একটা অন্যতম কারণ। উনি মুসলমানদের মাঝে জনপ্রিয় হওয়ার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সেটা সুদূর প্রসারী ফলাফল হচ্ছে আজকের বাংলাদেশ। মানে সবকিছু কিন্তু আপনি আওয়ামী লীগ বিএনপিকে দোষ দিতে পারবেন না। অনেক কিছুর জন্য আবার অনেক লোকজন দায়ী আছেন যারা ইতিহাসে নাম লেখা আছে, কিন্তু তাদের নিয়ে ঠিক মতো আলাপ আলোচনা হয় না। এটা আরেকদিন আলাপ করবো। আচ্ছা, ওকে ওকে ওকে, অনেক চমৎকার, খুব ভালো সময় কেটেছে, ভালো ভালো কিছু কথা বেরিয়েছে, এগুলোই আলোচনা উচিত। টকশোতে আমরা সবসময় ঝগড়াঝাটি করে সময় নষ্ট না করে ভালো ভালো কমেন্টস আমরা চাই, এবং সেই সাথে গঠনমূলক আলোচনা। আসলে দেশের মানুষ কিভাবে শিখতে পারবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে, কি কথা শুনলে দেশের মানুষের ছেলে মেয়েদের উপকার হবে, কি ধরনের কথা বললে তারা ইতিহাস সম্পর্কে জানতে পারবে, এগুলো আলোচনার দাবি রাখে। এবং আমাদের একটা সুস্থ সুন্দর জাতি তৈরি করতে হবে, আমাদের একটা শিক্ষিত